প্রথমে আপনার নামটা একটু বলেন প্লিজ। সামিয়া। সামিয়া, ওকে। সামিয়া বয়স? আমার বয়স 24 রাইট নাও। কোথায় জন্মগ্রহণ করেছেন, মানে জন্ম জেলা? পড়াশোনা করছেন নিশ্চয়ই? কিসে পড়ছেন? আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি। আচ্ছা, কম্পিউটার সায়েন্সে পড়ছেন কোন ইউনিভার্সিটিতে? একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। ফাইন। সো আপনি এই অনুষ্ঠানটা শুনেই মূলত আপনি ইন্সপায়ার হন এখানে বলার জন্য, এবং অনেকদিন ধরেই শোনেন, যেটা আপনার সঙ্গে আমার আমি অফিসের কথা। একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আপনাকে শুনি। ওকে, ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। ঠিক আছে, চলুন শুরু করা যাক। মানে আপনি তো জানেনই আসলে এখানে কিভাবে বলে। আচ্ছা, যাই হোক, একটু ছোটবেলা থেকে একটু টানি। সেটা হচ্ছে প্রথম থেকে আমি আসলে একটু লক্ষ্মী টাইপের ছিলাম, খেলাধুলা কম করতাম এরকম। তো আমার বাবা আমাকে অনেক আদর করতো, অনেক, মানে সবকিছুতে প্রায়োরিটি দিত। আমি ছোটবেলা থেকে একদম ক্লাস 10 পর্যন্ত আমার রোল ফার্স্ট পজিশনে ছিল। আমার মা হচ্ছে কি আমাকে পড়াতো, সবকিছুই পড়াতো, ড্রয়িং, নাচ, গান, এটা সেটা, ইভেন অভিনয় করা শিখাইতো। কিন্তু আর আমার বাবা হচ্ছে কি আমাকে ইংলিশ পড়াতো এরকম। আমি স্কুল চেঞ্জ করি, কারণ হচ্ছে কি গ্রামে ভালো সায়েন্স বা এটা সেটা থাকতো না, সায়েন্সের টিচার পাওয়া যেত না। তারপরে শহরের স্কুলে যাই। তো ওখান আমি বাড়ি থেকে তারপরে 3-4 কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে শহরের স্কুলে একা একা যাইতাম। তো তখনই আমার বাবা আমাকে মোবাইল দিছিল। আচ্ছা আচ্ছা, ছোটবেলাতেই? হ্যাঁ, দিছিল, কারণ আমাকে অনেক বিশেষ করতো। আমার মোবাইলটার প্রয়োজনই ছিল, কারণ আপনি কোথায় আছেন, কি করছেন না করছেন, যাতে আমি জানাতে পারি স্কুলে গিয়ে যে আমি আসছি। আবার ওটার জন্য আমাকে একটা পকেটও বানিয়ে দেওয়া হয়েছিল আমার সালোয়ারের মধ্যে লুকায়া, যাতে আমি ওখানে লুকায় রাখতে পারি, কারণ ওটা এলাও ছিল না স্কুলে। আমার কোনো ফ্রেন্ড জানতো না, কেউ জানতো না, শুধু আমার মা বাবা জানতো। আচ্ছা। আর হচ্ছে গিয়ে এখন সায়েন্সের টিচার কিভাবে ইয়া করবে, সো অনেক দূর থেকে আরেকটা শহর সাইডে আরেকটা শহরের স্কুল থেকে 2টা টিচার হচ্ছে গিয়ে আমার জন্য ইয়ে করছিল। তো ওই সময়টা, ওটা হচ্ছে 2011 সালে, ওই সময়টা এটা হচ্ছে গিয়ে অন্যান্য গ্রামের অন্যান্য পাড়া প্রতিবেশীরা দেখে এটা খুব ইয়ে হইতো, আল্লাহ এই মেয়েকে যে বিদ্যাসাগর বানাবে এরকম খুব ইয়ে করতো আর কি। সবাই অবাক হইতো, মেয়েকে এত পড়াশোনা করায় কি হবে, কি হবে, আপনাকে আমাদের গ্রামাঞ্চলের কথাবার্তা, সামাজিকতার জায়গাটা থেকে অনেক সময় বলা হয়। তখন থেকেই হচ্ছে গিয়ে বিয়ে শাদী। আমার বাবা খুব, আমার এত দূর পর্যন্ত আসার পেছনে আমার বাবা খুব চাইতো যে এটা সেটা হয়ে আছে। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে আমার অনেক কষ্ট হয়ে যেত, আমি এসেই স্কুল থেকে এসেই সময় পাইতাম না। তারপর 10-15 মিনিট সময় পাইতাম হয়তো খাওয়ার জন্য, তারপরে আবার 2টা টিচার চলে আসতো, আবার ওখানে বসতে হইতো, মানে এভাবে আমি খুব টায়ার্ড হয়ে যেতাম। তো আমার বাবা চিন্তা করলো যে ওখানে বাসা নেই, ওই শহরে ওখানে বাসা নেই, তারপর ওখানে আসা যাওয়া ইয়ে হবে, আর ওখানে ব্যাচে তখন তো অনেক টিচার পাওয়া যাবে ওখানে। তো ওখানে চলে গেলাম ক্লাস 10 বছর। ওখানে থেকেই হচ্ছে গিয়ে ইয়ে করলাম, আমার রেজাল্ট আল্লাহর রহমতে অনেক ভালো হইলো। তারপরে হচ্ছে গিয়ে যে গ্যাপটা আমার এসএসসির পরে, যে গ্যাপটা, ওই সময় যে মোবাইলটা আমাকে দিছিল ওই মোবাইলটা আবার নিয়ে গেছিল যখন আমি হচ্ছে গিয়ে শহরে যখন ছিলাম, তখন হচ্ছে নিয়ে গেছিল, কারণ ওটা তো দরকার ছিল। হ্যাঁ, তখন আমি আমার মায়ের ফোন থেকেই লাগলে দরকার হলে ইউজ করতাম। তারপরে হচ্ছে গিয়ে আবার ওইটা আমাকে ব্যাগ দিছিল ওই ফোনটা। তখন আমার নতুন ফোন, আমি তো সব যাদের ফোন ছিল সবাইকে নাম্বার দিছি, আমি ফোন কিনছি, এই তো সবার সাথে কথা বলতাম, অনেক গল্প করতাম। তো যাদের সাথে আমি আবার একটু লক্ষ্মী টাইপের ছিলাম, বাট হচ্ছে গিয়ে এটা আমার ফ্যামিলিতে সবাই জানতো লক্ষ্মী টাইপের ছিলাম, কিন্তু ক্লাসে আমার অন্যরকম একটা চেহারা ছিল। আমি সবার সাথে একটু ঝগড়া করতাম আর কি, না মেয়েদের সাথে না, কিন্তু ছেলেদের সাথে আমার ঝগড়া লাগতো বেশি। আর ছেলেরা বলছে সারাক্ষণ ক্লাসের মধ্যে কাজ করে এরকম। তো কিন্তু যে ছেলের সাথে ঝগড়া লাগতো বা যে ছেলেরা সাথে আমি কথা বলতাম না, তাদের সাথেও আমি কথা বলা শুরু করলাম। আমার ফোনে জিজ্ঞেস করতাম, তোরা কই ভর্তি হবি, কিসে ফর্ম তুলছস, এরকম আর কি। তারপরে হচ্ছে গিয়ে এরকম। তো একটা সময় একটা রং নাম্বারে কল আসে, আমাকে বলে যে আমাকে সে চিনে, আমার স্কুলেরই বড় ভাই, মানে আগের ব্যাচের 2010-এর ব্যাচ। সো আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোত্থেকে নাম্বার পাইলেন, বললো হাবিজাবি বললো আর কি, মানে বুলসুল, মানে কি আমার ভাইয়ের কাছ থেকে না কোথা থেকে নিছে এসে কি, যাই হোক আমি এখন মনে করতে পারতেছি না। তো
আমি খুব মানে গল্পবাদ ছিলাম আর মানে খুব টকেটিভ ছিলাম আর মানে সেই রকম কথাবার্তা বলতাম। আমার মা তেমন মানা করতো না কারণ হচ্ছে গিয়ে আমি পড়ার সময় পড়তাম, সবকিছুই আমার ভালো ছিল, কিন্তু ভাবতো যে বাসায় আমার বাবা বাসায় কিন্তু আমাদের ছোটবেলা থেকে টিভি নেই। আমার বাবা বলতো যে টিভি দেখলে ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হয় আর ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়। ইভেন আমার নানা বাড়িতে আমাদের কখনো যাইতে দিত না, খুব অন্যরকম ছিল। আচ্ছা যাই হোক, তো বাসায় টিভি নাই, কিছু নাই। আচ্ছা থাক, ছেলে মেয়েদের তার ক্লাসমেটদের সাথে গল্প করুক, আমি আমার মায়ের সাথেই গল্প করা শুরু করলাম, এটা সেটা অনেক কাহিনী। তারপরে হচ্ছে গিয়ে কোনো প্রেমের কথা বলতাম না, অনেক গল্প, মানে কি কোথা থেকে আসে মানে অন্যরকম এইরকম আর কি। তো কথা ওই ছেলেটা, আমি তো এমনিতেই অনেক অনেক গল্প করতাম, কিন্তু ওই ছেলেটা একটু বেশি মানে আরো বেশি কথা বলতে চাইতো। তো সবসময় তো আমার বাবা থাকতো বা আমি অন্যান্য কাজ করতাম, এরকম কথা বলা পসিবল হতো না। আচ্ছা যাই হোক, তারপর আমার বাবা আমাকে ঢাকায় পাঠিয়ে দিল আমার এইচএসসির জন্য, কারণ আমার সবসময় আমার বাবারও ইচ্ছা ছিল ঢাকায় পড়াশোনা করব, বেশি ভালো পড়াশোনা করবো এরকম। তো ঢাকায় হোস্টেলে রাখে নাই কারণ আমি নষ্ট হয়ে যাব বা অন্য কিছু হতে পারে। তো তার বোনের বাসায় আমাকে রেখে দিল, ওখানে এসে বিশ্বাস করলো আর কি। তো ওখান থেকেই হচ্ছে আমার শুরু, মানে বাবা মা ছাড়া যেরকম মানে সব পেয়ে গেছি এরকম ফ্রিডম যেটাকে বলে। হ্যাঁ ফ্রিডম। ওরা, আমি আগে একটু বলি, ওরা আমার লোকাল গার্ডিয়ান, প্লাস ওরা আমাকে পড়াইতো, জানতো আমি অনেক ভালো স্টুডেন্ট। আর তাছাড়া আমি ক্লাস 7 থেকে 8 উঠার সময় আমি একবার আমার ফুফুর বাসায় 1.5 মাস ছিলাম। ওই 1.5 মাসে আমার ফুফাতো ভাই দেশে ছিল। আচ্ছা, সে এখন হচ্ছে গিয়ে বাইরে। তো আমার ফুফাতো ভাই, ফুফু, তারপর দুলা ভাইয়ের ভাই, উনিও আসতো এই বাসায়। সবাই মিলে একসাথে আমার ম্যাথ বই একদম, কেউ পাটিগণিত ধরতো, কেউ এই চ্যাপ্টার ধরতো, কেউ বীজগণিত ধরতো, কেউ জ্যামিতি ধরতো, একবার মানে ওই 1.5 মাসে আমার সব মানে কভার করে দিয়েছিল আর কি। তো যখন গেছি তখন আবার মানে পড়াশোনার জন্য অন্যরকম। তো 7 তারিখ, মেয়ের 7 তারিখ মেবি, আমার মনে পড়তেছে না, 2012 সালের আমার এসএসসি রেজাল্ট দিছিল। ওই দিনই হচ্ছে কি আমার ভাই দেশে আসছে বিয়ে করার জন্য। কোন ভাই? আমার ফুফাতো ভাই। যে ভাইটা আমার, যার বাসায় আপনি আছেন? হ্যাঁ, যে বাসায় আছি আর কি। তো হচ্ছে কি আমার রেজাল্ট দেখে এত খুশি হয়েছিল, মানে ওনারা সবাই আমাকে নিয়ে অনেক প্রাউড করতো। আর ওই মার্কশিটটা নিয়ে আমার সেই নতুন ভাবিকে দেখা, বলছে দেখো আমার বোন একদম সব সাবজেক্টে A+ পাইছে, শুধু একটুর জন্য ইস এরকম করতেছে, মানে উনি খুব এক্সাইটেড। যাই হোক, তো ওই ছেলেটার সাথে আমার কথা চলতেই আছে। ওই ছেলেটার একটা মানে আপনার স্কুলের সিনিয়র ভাই? হ্যাঁ। ওর নাম কি ছিল? তো ওর সাথে কথা চলতেছিল। ওর একটা সমস্যা হচ্ছে গিয়ে, ও, হ্যাঁ বুঝতাম, ও বেশি উইক হয়ে পড়তেছে। ও করতো কি, ও ফ্রি মিনিট কিন্তু, তারপরে হচ্ছে কি অনেক মেসেজ জমা হইতো, মিনিট দিয়ে তো কথা বলতো, কিন্তু মেসেজ তো আর পাঠানো হইতো না কাউকে। সো ওই 500 মেসেজ 600 মেসেজ, ওই সবগুলো মেসেজ ও একসাথে আমাকে পাঠিয়ে দিত। তো এটা আমার জন্য আমার খুব বিরক্ত লাগতো যে এইরকম করতেছে কিসের জন্য। কারণ হয়তো কি আমার কাজিন ছিল, ও, কারণ ওর ফোন ছিল না, আমার ফোন ছিল। তো হচ্ছে গিয়ে কারো ফোন, মানে আমার ফোন ও ধরতে চাইতো, দেখতে চাইতো যে হ্যাঁ কি আছে বা একটা অন্যরকম সিকিউরিটি একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো আমি হচ্ছে গিয়ে মানে সিকিউর ফিল করতাম না, ও যদি দেখে ফেলে এরকম। তারপরে হচ্ছে গিয়ে আমি ওকে মানা করতাম যে এইগুলো কি ধরনের সমস্যা, এই সেই। তারপরে ওই দিন রাত্রে, ওই যেই দিন বিয়ে ছিল, আচ্ছা সেদিন হচ্ছে গিয়ে বর বউ হচ্ছে গিয়ে যখন যায় না, মানে যে ঘরটা সাজানো থাকে ওই ঘরে যায় ছবি তোলার জন্য, তাদের পার্সোনাল ছবি তোলার জন্য বা রোমান্টিক ছবি তোলার জন্য। তো আমার ভাই আর ভাইয়ের বউকে হচ্ছে গিয়ে ওই রুমে পাঠানো হলো। তো আমরা কয়েকজন যাইতে চাইছিলাম আর কি ওই রুমে। তো একটা ছেলে ক্যামেরা গলায় ঝুলানো, সে বলতেছে না এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না। আমি কিছুই বলি নাই, কারণ ওই বিয়ে নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি ফার্স্ট ওই বিয়েতে শাড়ি টাড়ি পরি আমি, কারণ অন্য কোনো বিয়েতে আমাকে যাইতে দেওয়া হয় না, এটাই হচ্ছে গিয়ে প্রথম। তো আমি তাকে কিছুই বলি নাই, আমি জাস্ট মনে মনে বলতেছিলাম, ভাব কি ক্যামেরাম্যান হয়ে তার মনে হয় আত্মীয় হচ্ছে আমার, আমি যেখানে খুশি সেখানে যাব, সমস্যা কোথায়। তো আমি তাকে ভাবলাম যে সে ক্যামেরাম্যান। তারপরে হচ্ছে গিয়ে একটু কি ওই ছেলেটাকে আমি এই ফার্স্ট দেখি। তারপরে হচ্ছে
এদিকে রাত্রে যখন আমি আসি ফোন চেক করি, তারপরে দেখি যে সেই নাসির আমাকে এতগুলা মেসেজ পাঠাইছে, সব লাভ কোয়েটস। তারপরে আমি ওকে বলতেছি যে কি সমস্যা কি, মানে আমি তো বলছি যে আমি আজকে বিজি থাকবো, কথা বলতে পারবো না, প্লাস এগুলো কি। তারপর ওই দিনও আমাকে বলে যে আমি আসলে রিলেশন করতে চাই তোমার সাথে, এটা এভাবে আর কি প্রপোজ করে। তো তোমার কি মাথা নষ্ট, আমি তো তোমাকে এখনো দেখি নাই। কারণ আমার ভিতরে এরকম কিছুই ছিল না, আমি তো শুধু গল্পের তালেই আছি, মানে আমার ও ধরনের কোনো ফিলিংস ছিল না, প্রেম করবো বা এরকম কোনো ইন্টেনশন আমার ছিল না। আমি তো তোমাকে এখনো দেখি নাই, তুমি কিরকম না কি উল্টাপাল্টা না দেখা কি বুঝতে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমরা ছবি পাঠাই, তুমিও পাঠাবো আমি পাঠাবো এট এ টাইম। তো MMS এ আমরা ছবি পাঠাইলাম একসাথে। ওর ছবিটা আমি যখন দেখলাম ভাই আমার ভালো লাগে নাই, ও কালো ছিল আর চিকনা চাকনা শুকনা টুকনা ছিল, তো আপনি ইমপ্রেস হননি। হ্যাঁ যাই হোক, তারপর হচ্ছে আমি বলতেছিলাম যে না আমি রিলেশন করবো না, আমার ভালো লাগতেছে না। তো বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে সরাসরি দেখা করি, তাহলে হয়তো কারণ আমার ছবিতে হয়তো ভালো দেখা যাচ্ছে না বা সেখানটা। তারপরে হচ্ছে গিয়ে কিন্তু কথা চলতেছে। তারপরে হচ্ছে গিয়ে একদিন দেখা করি, এমন একটা জায়গায় দেখা করি যে এই জায়গাটাই হচ্ছে গিয়ে আমার এই আত্মীয় ওই দিক দিয়ে হয়তো যাবে, ওই দিক দিয়ে যাবে, দেখতে পারবে আমার কলেজেরই পাশে। তো আমি হচ্ছে গিয়ে মানে হাঁটতে হাঁটতে কথা বলি আর কি তার সাথে। তো তখনও আমার ভালো লাগে না। তার সাথে তার একটা মামা আসছিল, তার মামাকে মামা বলতে কি মানে ফ্রেন্ড টাইপের মামা থাকে না, ইয়াং মামা আর কি। তারপরে হচ্ছে কি আমার ওর থেকে ওর মামাকেই বেশি পছন্দ হয়েছে। আমি যে না দরকার নাই। তো আমি এই জিনিসটা হচ্ছে গিয়ে ততদিনে আমার ফ্রেন্ড হয়ে গেছে আমার কলেজে, আমি আমার ওই ফ্রেন্ডের কাছে শেয়ার করছি যে এই অবস্থা, কি করব। বলতেছে আচ্ছা একটা প্ল্যান করি। তো ও তো আসলে আমার এই জিনিস ছিল, ওর মাথায় আর কিরকম একটা বুদ্ধি আসবে। ও আমাকে বলতেছে যে আচ্ছা ওই ছেলেটাকে বল যে তুই কয়েকদিন পর মারা যাবে, তুই অসুস্থ হ্যান ত্যান। তো আমিও ওইটাই বলছি। বলার পরে হচ্ছে গিয়ে আমি চাই না বিশ্বাস করছে না বিশ্বাস করে নাই আমি চাই না। ও আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যতদিন বাঁচো ততদিনই আমি থাকবো, ততদিনে আমি ইগনোর করি আর কি ওকে, ভালো লাগে না আমি ইগনোর করি। তারপরে হচ্ছে গিয়ে তারপর মেসেজ দিয়ে যায় অনেক ইমোশনাল এটা সেটা। তারপরে হচ্ছে আমি ওকে ও যখন ফোন দেয় তখন আমি আমার ওই বান্ধবীকে কনফারেন্সে রাখি, আমরা ইচ্ছা মতো তাকে গালি দেই আর মানে খুব ইনসাল্ট করি যে তুই হোয়াটএভার দ্য সিচুয়েশন ইজ। আপনারা চাচ্ছিলেন যে পুরোপুরি ওকে অ্যাভয়েড করতে, কিন্তু ও ততই আপনাদের বেশি অনেক বেশি। হ্যাঁ তারপর কি হলো? আমি ওর বান্ধবীকে দিয়ে ওকে অনেক মানে অনেক কিছু বলছি, কালো এই সেই হ্যান ত্যান, তো লজ্জা লাগে না এই সেই এগুলো আর কি। তারপর অনেক কষ্ট পাইছে, কয়েকদিন বন্ধ থাকে, আবার কয়েকদিন পর পর কল দেয়। ততদিনে হচ্ছে আমি আমার এমনি আমার যে বান্ধবী তার ফ্রেন্ডের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তার কিছু ছেলে ফ্রেন্ড আছে ওদের সাথেও আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে, অনেক ভালো ফ্রেন্ডশিপ। আমরা ঘুরতে যাই, ওর বার্থডে থাকে আমার বার্থডে থাকে, ওই বার্থডেতে ঘোরাফেরা করি, এবং আমি তাদের সাথে কথা বলি। এটা কিন্তু আমার ফ্যামিলিতে আমার ফুফু জানে, দেখে আমি কথা বলি এসে। তো আমার ফুফু হচ্ছে কি এগুলো পছন্দ করে না, ছেলেদের সাথে এত কথা কিসের এসে, বুঝতেই পারতেছেন আমি এত কথা কিসের এসে। তো আমি হচ্ছে গিয়ে মাঝে মাঝে মনে মনে বলি আশ্চর্য, ছেলে ফ্রেন্ড তো থাকতেই পারে, সমস্যা কি সেই। কিন্তু তখন আপনি ইন্টারে ভর্তি হননি? ইন্টার ফার্স্ট ইয়ার আমি পড়ছেন। ওকে। তারপরে হচ্ছে গিয়ে এই তো কয়েকদিন পরে 3-4 মাস পরে যখন আমার ভাইয়ের বিয়ের 4-5 মাস পরে, হ্যাঁ প্রায় যাই, 3 তলায় যাই, আমার ভাবির সাথে গল্প করি, অনেক গল্প করি। তারপরে একদিন গেলাম 4-6 মাস পরে, একদিন যে দেখি ওই ক্যামেরাম্যানটা বসে বসে এরকম করে ফোন চাপতেছে। তো আমি বলছি আল্লাহ, ও এখানে কি? আমি ভাবিকে জিজ্ঞেস করছি ভাবি ও এখানে কি করে? তো বলতেছে ও তো আমার ভাই। ও আচ্ছা, ভাই মানে কি আপন ভাই? তার আপন ভাই। আমি বলতেছি যে ও তার আপন ভাই, কিন্তু আপনি যে ফুফু যে একটা ছবি দেখালো বাড়িতে নিয়ে গেল, ওইটা কে ছিল? বলছে ওটা আমার খালাতো ভাই ছিল। আচ্ছা, এটা হচ্ছে আমার আপন ভাই। আমি বলছি ও আচ্ছা, এর নাম হচ্ছে গিয়ে সজীব। তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা বুঝলাম, এই চিনলাম আর কি। তারপরে আমি আমার মতো করে কলেজ করতেছি, ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করতেছি, আড্ডা দিতেছি, পড়াশোনা করতেছি, সব আমার মতো করেই চলতেছে। মাঝে মাঝে ফুফু বকা দেয়, এটা সেটা আছে, যাই হোক। তো কয়েকদিন পরে আরো 4-5 মাস পরে
আমাদের হচ্ছে গিয়ে দাওয়াত থাকে ভাবির বাসা থেকে। দাওয়াত থেকে আমাদের সবাইকে দাওয়াত দিছে। সেদিন আমার হচ্ছে গিয়ে কোচিং থাকে, ব্যাচ থাকে 3টার দিকে। তো এমন সময় ওরা যাবে, ওরা আগেই বের হয়ে যাবে। তো আমি হচ্ছে গিয়ে বলছি যে আমি চাইতে পারবো না, আমি কোচিং থেকে তাহলে যাবো। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কোচিং থেকে যাস, আমরা সবাই বাসা থেকে বের হই, কারণ বাসায় তো কেউ থাকবে না। তারপর সবাই ভাবির বাসায় চলে গেল, আমি কোচিং এ চলে গেলাম। আমি কোচিং থেকে যে এখন যাব, আমি এখন লোকেশন চিনতেছি না, কারণ আমি তো একা একা যাইতেছি। তারপরে হচ্ছে গিয়ে আমি ফোন দিলাম ভাবিকে যে কোথায় এটা। ফোন ধরছে সেই সজীব ভাইয়া। ফোন ধরার পরে আমি বলতেছি ভাইয়া জায়গাটা কোথায়, আমি তো একা আসতেছি, আমি চিনছি না। তো বলতেছে যে এখানে আসেন, এই জায়গায়। তো আমি গেলাম, নর্মাল কথাবার্তা। তারপরে হচ্ছে গিয়ে ঘুরলাম ফিরলাম, আচ্ছা যাই হোক। এর ফাঁকে কয়েকদিন পরে আমার ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি এখানে আসলে পড়াশোনা করতে পারতেছি না। আমার 2টা ভাগ্নি আছে না, ওরা অনেক ফ্রেন্ডলি, ডিস্টার্ব তেমন না, মানে আমি ফিল করতেছিলাম আর কি যে ডিস্টার্ব হচ্ছে বা আমি ভালোভাবে পড়াশোনা করতে পারতেছি না। তো আমার বাবা চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, যে যদি রেজাল্ট ভালো না করে তাহলে ঢাকায় এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে কি। তো আমার বাবা কি করছে, আমার জন্য একটা বাসা নিছে। আবার বাসা নিছে, ওখানে হচ্ছে গিয়ে আমার মা কয়েকদিন পর পরে আসে, অল্টারনেট করে, কয়েকদিন আমার মা আসে, কয়েকদিন আমার বাবা আসে, কারণ বাসায় তো আরো আমার ভাই বোনরা আছে, ওদের পড়াশোনা আছে। তারপরে আপনাকে একা বাসায় দিল বাড়িওয়ালা? হ্যাঁ, আমার বাবা মা তো যায়। ও আচ্ছা, মানে আমার অল্টারনেট করে, হ্যাঁ ফ্যামিলি বাসা। তারপরে হচ্ছে গিয়ে যদি আমার বাবা মা না যেতে পারে, আমার বড় একটা আপুকে পাঠিয়ে দেয়, মানে অল্টারনেট করে কেউ থাকে। আর সব সময় থাকার জন্য আমাদের একটা এখন কাজের মেয়ে বলবো না, কারণ ও আমাদের বোনের মতো হয়ে গেছে, একদম ছোটবেলা থেকে ওকে তো ওকে পাঠিয়ে দিয়েছে, কারণ যাতে খাওয়া দাওয়া, জামা কাপড় ধোয়া, এভরিথিং যাতে ও করে, আমি যাতে শুধু পড়াশোনা করতে পারি। আমার হচ্ছে টেস্ট পরীক্ষার কিছুদিন আগে হচ্ছে কি আমি ফেসবুক আইডি খুলি, মানে ওর সাথে কথা হয়, একটু কথা হয়, বেশি একটা কথা বলি না। আমি ওকে বুঝাই যে না এটা হবে না, আমি পারবো না। তার বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে একটু কথা বলি। মানে ও অনেক হেল্পলেস ছিল। আচ্ছা যাই হোক, হেল্পলেস বলতে ও অনেক ইমোশনাল ছিল, কিন্তু কিছু করতে পারতেছে না বলে অ্যাটলিস্ট চাইতো যে অ্যাটলিস্ট তাহলে কথা বলি, এরকম। যাই হোক, তারপরে আমি ফেসবুক আইডি খোলার পর তো এখন আরো খুশি। হ্যাঁ, ফেসবুকে আমার একে তাকে হচ্ছে কি অ্যাড করা শুরু করছি। দেন আমি ভাবিকে বলে আমার ফেসবুক আইডি খুলছি, রিকোয়েস্ট দিছে আপনি ইয়া করেন। ইভেন ভাবির আইডি থেকে আমি কেউ রিকোয়েস্ট পাঠাইছি, বলতেছে যে কে রিকোয়েস্ট পাঠানোর পরে আমি বলছি যে এরকম আমি আপনার আপুর ননদ। তো বলছে আচ্ছা ঠিক আছে, একটু কি কথা হয়েছে। তারপরে আমার রেজাল্ট দিল, আলহামদুলিল্লাহ ভালো। আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে থাকলাম। ওই সময় আমি ফেসবুকে ছবি টবি আপলোড করি, কমেন্টে উনি একটু কমেন্ট করে, কমেন্টে কথা হয়, এমন টাইপের কমেন্ট করে যেটাতে আমার অ্যান্সার দিতে হবে, মানে আমিও যাতে রিপ্লাই দেই, এরকম টাইপের। তো উনি অনেক ভালো বাংলা জানে। আচ্ছা, উনার বাংলা মানে বুঝতে গেলে আমাকে সারাদিন লাগতো উনার অ্যান্সার তৈরি করতে, তারপর আমি একটা অ্যান্সার দিতাম এমন। তারপর আপনার ভাবির ভাই, তাকে আমার অনেক ভালো লাগতো বলতে উনি খুব পার্সোনাল, মানে আপনার কাছে মনে হচ্ছে পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ। হ্যাঁ, ওকে। বাসায় সবাই উনাকে অনেক ভালো জানতো। তো কিন্তু আমি ভাইয়া হিসেবে দেখতাম, ওগুলা আমার মাথায় ছিল না। তারপরে টুকটাক কথা হয়, এখন কথা আস্তে আস্তে বাড়তেছে, প্রতিদিনই কথা হয়, কিন্তু 1-2টা মেসেজ এরকম আর কি, প্রতিদিন কথা। জি। তারপরে হচ্ছে একদিন সে আমাকে বলে আপনার ফোন নাম্বারটা দিয়েন। আমি যে হ্যাঁ, আপনি তো ভাবির কাছ থেকে আমার ফোন নাম্বার নিতে পারেন। বলছে আসলে এটা খুব ডিসঅনেস্টি হয়ে যায়, আপনি নিজেরটা নিজেই দেন। আমি যে এত ঢং করার তো কিছু নেই, আচ্ছা ঠিক আছে নেন, আমার তো কোনো সমস্যা নেই। তারপর সেদিন আমাকে একটা জাস্ট মিস কল দেয়, এই ফার্স্ট উনি আমাকে আমার ফোনে মিস কল দেয়। ওকে, একটা চলেন দেখা করি। আমি যে হ্যাঁ, আপনি বাসায় আসেন, বাসায় আসলেই তো আমাকে দেখতে পারবেন, কথা হবে। বলছে সব কথা কি আর বাসায় বলা যায় সবার সামনে? তো তখন আমি বুঝলাম যে উনি ফ্লার্টিং করতেছে। তারপরে মাঝে মাঝে উনি বলতো যে আমার এই জিনিসগুলো ভালো লাগে না, ওই জিনিসগুলো ভালো লাগে না। আমি মাঝে মাঝে বলতাম উনি এত লাইকস ডিসলাইকস বলার তো দরকার নেই আমাকে। তারপর হচ্ছে গিয়ে বলতো যে বহুগামিতা
একটা মেয়ে যে অনেকজনের সাথে রিলেশন করে এট এ টাইম, এই জিনিস ওনার পছন্দ না, এগুলা বলতো। তো আমি হ্যাঁ এগুলা তো আসলে চিটিং, এগুলো আমারও পছন্দ না। উনিও কিন্তু জানতো, উনিও দেখতো যে আমি আসলে কথা বলি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে। আচ্ছা, একদিন আমি আমার কাজে যাই, আমি তখন হচ্ছে কি ভার্সিটি কোচিং করতেছি, শেষ পর্যায়ে আর কি, আমি মেডিকেলে চান্স পাই না তেন। তো উনি একদিন আমি বাইরে যাই আমার কোচিং এর কাজে, তখন আমাকে সেকেন্ড কল করে, আচ্ছা, বলছে আপনি কোথায়, আমাকে বেআইন বলে ডাকতো, বেআইন আপনি কই, এরকম। তা আমি বলতেছি যে এই তো আমি কাজে আসছি এখানে। বলছে আল্লাহ আপনি ওখানে দাঁড়ান, আমিও আসতেছি, দেখা করি চলেন। আচ্ছা, আমি বলছি না না দরকার নেই প্লিজ, কেউ দেখে ফেলবে, সমস্যা, বাইরে দেখা করা ঠিক না, আপনি বাসায় আসেন। বলছে না সমস্যা না, আপনি থাকেন, কেউ দেখবে না। ওই দিন শুক্রবার ছিল। আচ্ছা, দেন হচ্ছে কি উনি আসে, আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনি একটু ওয়েট করেন, আমি একটু কাছে নিই। বলছে আচ্ছা ঠিক আছে আপনি সময় নেন। আসলে কিন্তু উনি ওখানে ছিল না, উনি একটু দূরে ছিল, ওখান থেকে আসতেছে, কিন্তু বললো যে ওখানেই আছে। তারপরে হচ্ছে গিয়ে দেখা হইলো, তো বলতেছে যে কই যাই বলেন, এখানে তো রিস্কি, এখানে তো কথা বলা যাবে না, চলেন বসি কোথাও কথা বলি। তাই আমি বলছি, কোথায় যাবেন, কাছে দাঁড়ে কোথাও প্লিজ, দূরে না। তো উনি বল চলেন কলাবাগান যাই। এই ফার্স্ট আমি কলাবাগানের নাম শুনি, ওকে, ঢাকার কলাবাগানের নাম শুনেন? কলাবাগানের নাম শুনি, আচ্ছা। হ্যাঁ। তারপরে উনি হচ্ছে গিয়ে একটা বাস নেয়, আমি বাসে কেন যাইতে হবে এত দূরে, তাইলে তা আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে কাছে কোথাও, এরকম। তারপর আচ্ছা ঠিক আছে, এখন বাস যাইতে আছে আসতেছে না। তারপর আমি বলতেছি যে কি ব্যাপার এত দূরে কেন? বলছে আরে সমস্যা নেই চলে আসবে, এখন জ্যাম তো রাস্তায়, হ্যান ত্যান এসে এগুলো বলতেছে। শুক্রবার কিন্তু কোনো জ্যাম ট্যাম ছিল না, বা উনি মানে উল্টাপাল্টা বুঝাইতেছে আর কি। তো উনি এর আগে আমাকে বলছিল যে বেআইন একটা গার্লফ্রেন্ড জোগাড় করে দিয়েন, এই সেই হ্যান ত্যান। তো আমি বলতেছি আমার একটা ফ্রেন্ড আছে, প্রেম করবেন, একটা নাম ওকে আমি বললাম, ছবি দিলাম কি ওর সাথে আমার ছবি আমি ফেসবুকে অলরেডি আপলোড করছিলাম। মানে তো এটা তো আলটিমেটলি আপনার ফ্রেন্ড আপনাকে বলে না যে সে কারোর সঙ্গে লাভ করবে, আপনি এমনিতেই এটা হ্যাঁ বলেছেন? আমি ওকে বলতেছি করবেন নাকি, তো আমি ওকে বলবো এরকম। তো বলতেছে যে আমি ওকে বলছি যে আমার এরকম একটা বেআই আছে, এরকম বলছে, ওরে দিস আমাকে, মানে দেখি কথা বলি, আগে ইয়ে দিস, ফেসবুক আইডি দিস, আমাকে বলিস রিকোয়েস্ট পাঠাতে। এখন তার ইগোতে প্রবলেম, কেন আমি রিকোয়েস্ট পাঠাবো, তাকে বললেন আমার কথা, সে জানি আমাকে রিকোয়েস্ট পাঠাবো, এটা কোনো কথা? আপনি প্রেম করবেন আপনি নিজে থেকে যাই করেন, আমি এত কিছু করতে পারবো না। ওকে, তারপর এটা কি আপনার ফ্রেন্ডকে বলা ছিল নাকি জাস্ট আপনারা নিজেরাই কথোপকথন না করছেন? না আমি আমার ফ্রেন্ডকেও বলছি যে আমার একটা বেআই আছে, এরকম সে এরকম, তোমার ব্যাপারে ইন্টারেস্টেড? হ্যাঁ তোকে পছন্দ করে, প্রেম করবি? তো বলছে ওকে আমাকে মেসেজ পাঠাতে বললো। তারপর আমি বলছি যে প্লিজ আপনি হাই পাঠান, তাইলে কথা বা রিকোয়েস্ট পাঠান। তো সে মনে হয় রিকোয়েস্ট পাঠাইছে কিনা আমি আসলে ভুলে গেছি, রিকোয়েস্ট পাঠাইছে মনে হয়, ও মনে হয় অ্যাকসেপ্ট করে নাই বা মেসেজের আসে বা এরকম কিছু একটা, যাই হোক। ওকে, তারপরে হচ্ছে গিয়ে তো যখন বাসে আমরা পাশাপাশি বসে আছি, তখন হচ্ছে গিয়ে বলছে আপনার সেই ফ্রেন্ডটাকে আবার দেখি। তো আমি হচ্ছে কি মোবাইল নিয়ে এভাবে দেখাইতেছি আর কি, দেখেন সে কি করতেছে, মোবাইলটা কেমন যেন একটু হাতাহাতি, আমার মোবাইল টেনে নিয়ে উনি আরো ছবিগুলা চেক করতেছে। আমি বলছি ভাই এটা কি ধরনের, আপনি আমার হাতে থাকুক, আপনি এইভাবে দেখেন। তারপরে আরো ছবি যে চেক করতেছে, ওখানে আমি সহ যে ছবিগুলা, ওগুলাকে ভালো করে জুম করে করে আমার ছবিগুলো দেখতেছে। হ্যাঁ এই মেয়েটাও ভালো। তারপরে হচ্ছে গিয়ে আমি বলছি দেখেন ভালো লাগতেছে না, আপনি ফোন দেন, বলে নিয়ে গেছি আমি, এরকম। যাই হোক, তারপরে ওখানে নামছি, নেমে দেখি এটা হচ্ছে ধানমন্ডি লেক আমি চিনি, ওটাকে রবীন্দ্র সরোবর বলে। আমি আমার মামা আর মামার গার্লফ্রেন্ডের সাথে ওখানে গেছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আপনি আমাকে ধানমন্ডি লেকে নিয়ে গেছেন, বলছে আপনি জানেন না এটাকে কলাবাগান বলে, এসে বলছি না আপনি তো আমাকে বলেন নাই। তারপর আচ্ছা যাই হোক, বলছে আচ্ছা ঠিক আছে একটু থাকি তারপর চলে যাবো। আমি আপনি আমাকে এত দূরে নিয়ে আসছেন, আমাকে এখনই যাইতে হবে, এসে এরকম আমি ইয়ে করতেছি। তারপর হচ্ছে গিয়ে ওখানে আমরা 10-15 মিনিট বসি, ওখানে যে বসি আমার মুখে মুখোশ দেওয়া ছিল, তো উনি বলছে আমি এরকম মুখ না দেখে কথা বলতে পারি না। উনি খুব কেমন যেন, মুখোশ না বলে নেকাব বলি, হ্যাঁ নিকাব ছিল, হ্যাঁ মুখোশ সাউন্ড ব্যাড। ওকে, তারপরে হচ্ছে গিয়ে বলছে আমি এভাবে না দেখে কথা বলতে পারি না। আমি আপনার সমস্যা কি, আপনি এরকম করতেছেন কেন, এরকম হাতাহাতি করতেছেন কেন, আমার কাঁধের উপর হাত দিতেছে। সমস্যা কি, আপনি ওনার সাথে বয়সের ডিফারেন্স কত ছিল আপনার? ওনার সাথে বয়সের ডিফারেন্স হচ্ছে আমার 4 বছরের ছিল, কিন্তু একাডেমিক ভাবে ওনার বয়সের আমার সাথে ছিল 6 বছরের। ওকে,
তারপরে হচ্ছে গিয়ে যে ভাই আপনি এরকম করতেছেন কিসের জন্য। তারপর উনি মনে কিছু বলতে চাচ্ছে কিন্তু কিছুই বলতেছে না, ওনার অ্যাটিটিউড গুলো আমার ভালো লাগতেছে না। আমি খুব করি, আপনি এখন যাবেন, আমার দেরি হয়ে যাইতেছে, ফুপু বকা দিবে। তারপরে হচ্ছে কি উনি একটা সিএনজি নেয়, সিএনজিতে করে আমরা যাচ্ছি, যাওয়ার সময় এখন সিএনজিতে সে আমার হাত ধরে, শক্ত করে ধরে রাখে। আমি এখন হাত ছোড়াছুড়ি করতেছি যে আপনি ছাড়েন, এমন করতেছেন কেন, আমার ভালো লাগতেছে না। তা বলছে আমার দিকে তাকাও। ওই ফার্স্ট উনি আমাকে তুমি করে বলছে, এর আগে কিন্তু আপনি আপনি করে বলতো। তারপরে হচ্ছে গিয়ে আমার দিকে তাকাও বলে হচ্ছে গিয়ে আমার হাত ওনার বুকের উপর রেখে বলতেছে, কিছুই বলতেছে না, বলতেছে ওনার দিকে তাকাইতে। আমি তাকাই দেখি যে ওনার চোখ অনেক লাল হয়ে আছে, মানে একটু পানি পানি হয়ে আছে। সিএনজি ওয়ালা তখন কি করছিল? ড্রাইভ করছিল না পিছনে? হ্যাঁ, সিএনজি ওয়ালা তো ড্রাইভ করতেছিল, এটা পিছনেই আর কি। তো আমি একটা কথা বলি, আমরা এই সবসময় তৃতীয় পক্ষ অস্বীকার করি, মানে খুব বিশেষ বিশেষ কিছু মোমেন্ট ঘটে যায় আমাদের লাইফে, প্রত্যেকের জীবনে হয়তো বা এই বিষয়গুলো আছে কম বেশি, রিক্সা এবং হচ্ছে সিএনজি, এবং আমরা সবসময় থার্ড পার্টি যে থাকে, যিনি রিক্সা চালাচ্ছেন কিংবা যিনি সিএনজি ড্রাইভ করছেন তাকে অস্বীকার করি এবং মনে করি যে ও কিছুই বোঝে না, ও কিছুই জানে না, ও এসবের একেবারে ইনভলভ না। কিন্তু আমার কাছে মনে হয় যে ও সব বিষয়গুলো খেয়াল করে। তো এটা আসলে এরকম সিনারি আমার কাছে মনে হয় যে ওই যে বলা হয় না, আমরা ছোটবেলায় দেখতাম যে গাড়িতে ওঠার পরে যে চালকের সঙ্গে কথা বলবেন না। কথা কেন বলবো না? কারণ এটা কথা বললে তার কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে, এটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। তো আমার কাছে কেন জানি মনে হয় এইরকম সিচুয়েশন সিএনজি কিংবা রিক্সাতে ঘটানো, এটা কথা বলার চাইতেও ভয়ঙ্কর রকমের দুর্ঘটনার মুখোমুখি আমরা হয়ে যেতে পারি, কারণ তখন ফুল কনসেন্ট্রেশনটা তার পিছন দিকে চলে আসে। সো এগুলো না করাটাই বেটার। ওকে, যাই হোক, বলেন তারপর হচ্ছে গিয়ে তো আমি বুঝলাম যে আসলে উনি রিলেশন করতে চাচ্ছে বা উনি আমাকে পছন্দ করে এরকম কিছু, বাট উনি কিন্তু এরকম মুখে কিছুই বলে নাই, শুধু চোখ লাল এটা দেখাচ্ছে। হ্যাঁ, আমি নিজেই সব বুঝে নিছি, এরকম একটা অবস্থা। তা আমি জাস্ট ওনাকে একটাই কোশ্চেন করছি যে এটা কিভাবে সম্ভব, আপনি কি পাগল হয়ে গেছেন, এটা কিভাবে সম্ভব, আমাকে তো মেরে ফেলবে, সিডর হয়ে যাবে, ঘূর্ণিঝড় হয়ে যাবে বাসায়। তারপর বলতেছে আমি সবকিছু ম্যানেজ করবো। আমি বলতেছি কি ম্যানেজ করবেন আপনি? বলছে আমার ফ্যামিলির কেউ তোমাকে কিছু বলবে না, কারণ সবাই উনাকে অনেক প্রায়োরিটি দেয়, উনি একমাত্র ছেলে। আচ্ছা, ওভার কনফিডেন্ট। হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে আমি বলছি আপনার ফ্যামিলি আপনি রাখেন আপনার কাছে, কিন্তু আমার ফ্যামিলি তো জীবনও মানবে না। বলছে আমি ওটাও ম্যানেজ করব একদিন। আচ্ছা, তারপরে হচ্ছে কি এভাবেই চলতে থাকলো। আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি চিন্তা করতেছি যে আসলে আমি কি করব, কি করতেছি। উনি কিন্তু দেখতে অতটা সুন্দর না, বাট উনার কথাবার্তা, উনার কথার স্টাইল, তারপর অনেক যুক্তি সহকারে কথা বলতো। আপনি ওনার পার্সোনালিটি আপনার ভালো লাগতো? আমার খুবই ভালো লাগতো। বাসে যে আমি চিন্তা করলাম উনি হয়তো আমার রিলেটিভ, উনি আমাকে ধোকা দিবে না, কারণ আমি ততদিনে বুঝে গেছি ঢাকায় কি হচ্ছে না হচ্ছে, রিলেশন মানে কি, বা কয়েকদিন নিয়ে করে টাইম পাস করে চলে যায় সে। উনি আমাকে হয়তো ধোকা দিবে না, ওনার কাছে আমার প্রায়োরিটি থাকবে, ছেড়ে যাবে না। এই তাছাড়া উনি, ওনার সাথে আমার বয়সে ভালোই ডিফারেন্স আছে, উনি ভালোভাবে স্টাবলিশ হতে পারবে, হয়তো আমি ভালো থাকবো। এই চিন্তা করে আমি শুরু হইলো রিলেশন। মানে আপনি ওকে করলেন ফাইনালি? ঠিক আছে, ঠিক আছে, আমার দিক থেকে ওকে। তখন আপনি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছেন না ফার্স্ট ইয়ারে? তখন হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট শেষ, আমি ভার্সিটিতে ভর্তি হব আর কি নভেম্বর। মানে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন ওই সময়টাতে? হ্যাঁ, পরের দিনই আমরা ঘুরতে যাই কোথাও। আমি তখনও বুঝে উঠতে পারি নাই জিনিসটা কি, একটা পাবলিক প্লেসে একটা পার্ক, বাট রাস্তা আর কি ভিতরের দিকে না, রাস্তার দিকে মানুষ যাওয়া আসা করতেছে, অনেকে জগিং করতেছে, সেই ওই জায়গায় সে আমাকে টান দিয়ে ধরে হচ্ছে গিয়ে ফার্স্ট কিস করে। আমি খুব শকড হই, মানে আমি খুবই লজ্জা পাই, আমার হাত পা তখন কাঁপতে থাকে, খুবই অবস্থা খারাপ, কারণ আমি তখনও ভাইয়া ডাকি, আমি 3 মাস পর্যন্ত ভাইয়াই ডাকতেছিলাম। বেসিক্যালি হি ওয়াজ সুপার ফাস্ট, এবং আপনার জায়গা থেকে আপনি একদম, হ্যাঁ, আমি খুব মানে শক হই আর কি। যাই হোক, ফার্স্ট থেকে আমি দেখছিলাম উনি খুব অন্যদিকে আর কি। তো আমি ভাবছি, উনি বলতো যে ইন্টেন্স গুলো ভালো লাগতো না, কিন্তু তারপর দিকে আমি চিন্তা করতাম আচ্ছা ঠিক আছে, সে তো আমার বয়ফ্রেন্ড, বা আচ্ছা ঠিক আছে, আমি পরে এটাকে আবার ইজি ভাবে নিতাম, কিন্তু ফার্স্ট ভালো লাগতো না। পরে তারপরে হচ্ছে গিয়ে কথাবার্তা হয়, সবই ভালো, ঠিক আছে। 2 মাস পরে সে না অন্যদিকে কথাবার্তা বলে, অন্য কিছু চায় আর কি। তো আমি বলতেছি ঠিক আছে, আপনি তাহলে আমাকে বিয়ে করেন। তো বলতেছে যে বিয়ে কি, বিয়ে জিনিসটা কি? বিয়ে কি মানে? বলতেছে যে আমি যদি বলি হ্যাঁ, তুমি যদি রাজি থাকো, তাহলে এটাই বিয়ে, এটাই। এটা কোনো কথা, কোনো লিগেল কিছু নেই। সে বলছে লিগেল কি, ওটা জাস্ট আ পেপারস। তুমি তোমার বাবা মায়ের কাবিননামা দেখছো কখনো? তার মানে কি তারা লিগেল না?
এরকম তুমি তোমার দাদা দাদির ম্যারেজ সার্টিফিকেট দেখছো, তার মানে ওরা লিগেল না, এরকম উদ্ভট লজিক দিত। তো মাঝে মাঝে আমি খুব বলতাম এগুলো উল্টাপাল্টা লজিক দিতেছেন কিসের জন্য, মাঝে মাঝে ইয়ে করতাম, মাঝে মাঝে ও আমাকে এমন ভাবে বুঝাই দিত যে ওটাই সঠিক, আমি ওটাই বুঝতাম। তারপরে আচ্ছা ঠিক আছে হইলো কিছু একটা, তারপরে হচ্ছে গিয়ে আমি তখন থেকে ভাবতাম ওকে সে আমার হাজবেন্ড। মানে ওর প্রস্তাবে আপনি আলটিমেটলি সামহাউ আমাকে ওভাবেই তৈরি করে নিছে, ওভাবেই আমার মাথার মধ্যে দিছে তুমি আমার ওয়াইফ, আমি তোমার ইয়ে, এটাই হচ্ছে গিয়ে বিয়ে। ওকে, সো আপনি এটা এগ্রি করেছেন? হ্যাঁ, কারণ আমাকে এমন ভাবলো, আমি যখন জিজ্ঞেস করতাম এইটা তাহলে কি, ওইটা তাহলে কি, ও ওভাবেই বুঝাই দিত সুন্দর করে। ওকে, একটা 3-4 মাস পরে হচ্ছে গিয়ে ও এগুলা আমার ফ্রেন্ড সার্কেল এগুলা নিয়ে ইয়া করতো। আমি হচ্ছে গিয়ে আমি খুব গল্পবাদ ছিলাম বলতাম না, আমি হচ্ছে গিয়ে ও খুব কম সময় দিত আমাকে, যদি দিনে 1 মিনিট কথা হইতো আমি ভাবতাম যে অনেক কথা হয়ে গেছে এরকম। বাট ডাকার সময় যখন দেখা করতাম, ডাকার সময় ওই পর্যন্তই, ওগুলা ঠিক আছে, তেমন কোনো কথাবার্তা নাই, শুধু ওই জন্যই ডাকতো আর কোনো কথাবার্তা নেই। ওকে, বলতো আমি বিজি, আমি অফিসে এসে হ্যানতেন। অফিস করতো, হ্যাঁ আমি বিজি এসে হ্যানতেন, আমি পারি না, বসটা থাকে সামনে, কলিগরা থাকে, কথা বলতে পারি না। তার 1 মিনিটও দিনে ইয়ে হইতো না। আমি বলছি সিগারেট খাওয়ার টাইম তো অ্যাটলিস্ট আমার সাথে কথা বলতে পারেন। আমি আপনি করে বলতাম, কখনোই তুমি করে বলি না, অনেক অনেক সম্মান করতাম। যা বলতো তাই বিশ্বাস করতাম যে ওটাই রাইট বলতে। আর মাওলানা তারপরে হুজুর এদের বিরুদ্ধে অনেক কথা বলতে, ওদের এইসব জিনিস আমার ভালো লাগে না। এরা এখন নতুন নতুন এইসব রুলস তৈরি করে, ধর্ম ব্যবসা করে, এই সেই এগুলা। তো আমি বলতাম ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এমন ভাবে বুঝাই দিত, আচ্ছা আমি ওভাবে ইয়ে করতাম। তো আমি একদিন ওকে ইয়ে করতেছি যে আমার একটা ফ্রেন্ড অস্ট্রেলিয়ায় গেছে স্টুডেন্ট বিষয়ে, ও অনেকদিন পর আমাকে ইয়ে করছে, নক করছে, আমি কথা বলতেছিলাম আমার সাথে, তখন থেকে রিয়াকশন শুরু। তো বলতেছে যে একটা ভদ্র ঘরের মেয়ে কি এরকম করে কথা বলে, তুমি তো একটা এরকম খারাপ, এই সেই। হোয়াটসঅ্যাপ বন্ধ, হোয়াটসঅ্যাপ চালাইতাম, হোয়াটসঅ্যাপ বন্ধ। মানে তখন আপনার উপরে কর্তৃত্ব খাটানো শুরু করলো? আল্লাহ, এটা তো হচ্ছে গিয়ে 1 মাস পর থেকেই, 1 মাস পর থেকে। তো আমি ভাবতাম যে এটা হচ্ছে, কারণ হাজবেন্ড টাইপ, কারণ মানে আমি ভাবতাম যে হ্যাঁ ঠিক আছে, এটাই মনে হয় অনেক কেয়ার করে, অনেক লাভ করে। আমি ওটাকে খুব ইজি ভাবে দেখতাম। তারপরে হচ্ছে গিয়ে একদিনে যাওয়ার আগে আমি একটু একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা বোধহয় বাই ন্যাচারালি সত্য। অ্যারিস্টোফেনাস নামে খুব বড় একজন ফিলোসফার ছিলেন, আমি যদি ভুল না করে থাকি নামটা, তার একটা লেখাতে পড়েছিলাম যে বেসিক্যালি গার্লস যে কোয়ালিটি, সেই কোয়ালিটিতে কিছু কিছু জিনিস গার্লসদের মধ্যে সেম, মানে মেয়েদের মধ্যে এই জিনিসটা সেম, মোরাললেস। সেটা হচ্ছে দে আর ভেরি মাচ ইমোশনাল, এবং আবেগ দিয়ে তাদের পুরো দুনিয়াটা নিয়ে নেওয়া যায়। হ্যাঁ, আপনি যদি মানে আমি এখানে অনেক মেয়েরাই শুনছেন, সে কারণে হয়তো বা শুনে সতর্ক হবেন। সেটা হচ্ছে একটা ছেলেকে বোঝার জন্য বা একটা মানুষকে জীবনে পারফেক্টলি নেয়ার জন্য অনেকগুলো বিষয় যাচ করতে হয়। তার আগে জীবনের শ্রেষ্ঠ সম্পদটা, যেটা আমাদের রিলিজিয়নে নিষেধ করা হয়েছে, যেটা আমাদের আইনত যায় না, সামাজিকতার জায়গা থেকেও অসামাজিক মনে করা হয়, এই বিষয়গুলো লেনদেনের জায়গাটায় না যাওয়াটাই উত্তম। কেন বলছি যে ছেলেরা, এটা অনেক ছেলেরা আছে খুব ভালো করে এটা জানে যে একটা মেয়েকে পাওয়ার সর্বোচ্চ জায়গাটা হচ্ছে তাকে ইমোশনালি ট্রাই করা, এবং একটা মানুষকে যখন ইমোশনালি উইক করে ফেলা হয় তখন তার সবকিছুই পাওয়া যায়, এবং সেক্ষেত্রে ইমোশনালি তাকে ওই হাজবেন্ড বানানো, ইমোশনালি তাকে লাভ করা, এবং তারপরে তার যেটা হাসিল করা, এবং হাসিল করে সেখান থেকে সরে পড়া, এবং এগুলো আসলে আমাদের সমাজে অহরহ হচ্ছে। আর এই স্টোরিটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও আমরা দেখাবো আপনাদেরকে। আমি আরেকটু বলতে চাই, তবে সেই বলার জায়গাটা ওনার বলার পর। হ্যাঁ, ও সবসময় বুঝে তো, ও অনেক রেসপন্সিবল হাজবেন্ড, অনেক মানে সবকিছুতে আমাকে গাইড করে। আমিও খুব হ্যাপি ও আমাকে গাইড করে। আপনি তাকে মানে হাজবেন্ড বলছেন, মানে আপনি মন থেকে তাকে হাজবেন্ড হিসেবে করে নিয়েছেন? আমি তো জানি ওটাই বিয়ে। আপনি জানেন ওটাই বিয়ে? হ্যাঁ, আমাকে তো ওভাবেই বুঝাইছে। তো আপনি ছোটবেলা থেকে দেখে আসেননি বিয়ে মানে কি? আমি দেখে আসছি, কিন্তু ও তো আমাকে পুরা সব করে দিছে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যারা এই ভিডিওটা ইউটিউবে দেখবেন এবং একই সাথে যারা রেডিওতে শুনছেন, আমি খুব বিরক্ত বোধ করি একটা জায়গাটাতে, সেটা হলো আমরা সবসময় যিনি গল্পটা বলেন তাকে জাজ করি। আরে ভাই, সে আমাদের সমাজের বিচ্ছিন্ন ঘটনা না, যাকে এখানে নিয়ে আসা হচ্ছে সে বিচ্ছিন্ন ঘটনা না, তার মতো ভুল অনেকেই করেন। তার ভুলটা শুনে
তাকে শুনে যাতে করে আপনি কোনো ভুল না করেন, আপনার চারপাশে যাতে কোনো ভুল না হয় সেটার দিকে খেয়াল করেন। তাকে গালমন্দ করা, আপনি আপনার জায়গা থেকে অসম্ভব রকমের সাধু একজন পুরুষ নিজেকে ভেবে বা মহিলা নিজেকে ভেবে অন্য একজনকে গালমন্দ করা, এটা কিন্তু আসলে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য না। এটা শুধু আমাদের ইউটিউবে হয় না বা অন্য ফেসবুকে, সব জায়গাতে আমি দেখি যে কোনো একটা কিছু ঘটে গেলেই সঙ্গে সঙ্গে তাকে ডিরেক্টলি গালিগালাজ করা। আরে ভাই, তার ঘটনা থেকে আমি কি শিখলাম, তাই না? এটা হচ্ছে মূল বিষয়। আর ওর বয়সটা খেয়াল করবেন, ও তখন 17-18 বছর বয়সে পড়ে এবং ইমোশনালি ওর একেবারে ইমোশনালি জীবনের সবচাইতে এক্সট্রিম মোমেন্ট। আরেকটা যেটা, সেটা হচ্ছে ওর জীবনের প্রথম লাভ, এবং মানুষ প্রেমে পড়ে কত কি করে সেটা আসলে নতুন করে বলার কিছু নাই। তবে আজকের এটা একদমই ডিফারেন্ট একটা স্টোরি। তো আমি এরকম একটা জানি, ধর্মীয় জ্ঞান যে আমার খুব ভালো আছে তা না, আমি মোটামুটি পড়েছি, আমারও খুব কনজারভেটিভ একটা পরিবারেই বড় হওয়া। আমি যতটুকু জানি যে এরকম একটা হাদিস আছে যে মেয়েদের দিক থেকে বিষয়টা এরকম যে ওই বিয়েই না যদি মেয়ের বাবা সেটাতে রাজি না থাকে এবং মেয়ের বাবা যদি বিয়েটা না দেয়, ওটা কোনো বিয়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আমি যতদূর জানি, আমার জানার মধ্যে ভুলও হতে পারে। আমি এরকম 2টা হাদিস জানি। হ্যাঁ, তো এটাকে আপনি পরে জেনেছেন না আগে জেনেছেন? আমি পরে জেনেছেন। তো এটা 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 মানে ওই বিয়েই না যদি বাপ জীবিত অবস্থায় থাকে এবং ওই বিয়েতে বাবার যদি কোনো সম্মতি না থাকে, বাপ যদি না জানে, যতদিন পর্যন্ত না জানবে ততদিন পর্যন্ত ওটা বিয়ে হয়নি। হ্যাঁ, কি ভয়ঙ্কর! মানে এটা বাংলাদেশের অনেকেই জানেন, আমি বলতে আমার গা শিউরে উঠেছে। তো আপনি যদি ধর্ম মানেন তাহলে এটাই সত্য। তো এই জায়গাটা থেকে আমি বলছি না যে আমি যেটা বলছি আপনাকে সেটা আমি খুব ভালোভাবে জানি, আমি এতটুকু জানি, আমি শেয়ার করলাম আপনার সঙ্গে, আপনি চাইলে আরো স্টাডি করে দেখতে পারেন। ওকে, তো আপনি যেটা বলছিলেন যে অ্যাজ এ হাজবেন্ড হিসেবে এটা করতে ওটা করতে, হ্যাঁ, তারপর আমি তখন আমি ওকে অনেক ভালোবাসা শুরু করছি, কারণ আমার হাজবেন্ড, অনেক ভালোবাসতাম অনেক। ও যদি বলতো যে এখন বাইর হও, কারণ ও অফিস থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে যেত, আমি তখন সন্ধ্যার দিকে টিউশন করতাম, 7টার দিকে, আমার পুকুর বাসার পাশেই আমি টিউশন করতাম, বেরোয় যেতাম। তো তখন মাঝে মাঝে আমি টিউশনি মিস দিতাম, অথবা আমি ফুপুকে বলতাম যে শুক্রবারে ওকে পড়াই দিব, কারণ পরে আমি মিস দিব আমার পরীক্ষার জন্য। কিন্তু ওই সময় আমি ওকে না পড়াইতে যেয়ে আমি হচ্ছে গিয়ে ওর সাথে দেখা করতাম। কোথায় দেখা করতেন? কোথাও চা খাইতে যেতাম রাস্তায়। কিন্তু আপনার ইন্টেন্স মোমেন্ট গুলো কোথায় পাস করতেন? ওটা ওর বাসাতে? হ্যাঁ। তোর বাসায় আর কেউ ছিল না? ওর বাসায় এমন সময় আমাকে ডাকা হতো যখন কেউ থাকতো না। ওটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। আমি যে কিভাবে লুকায় লুকায় যাইতাম, ও আমাকে লুকায় লুকায় ঢুকাইতো, ওটা খুব আমি মাঝে মাঝে খুব গিল্টি ফিল করতাম যে আমি তো ওর ওয়াইফ, তাহলে আমাকে কেন লুকায় লুকায় যাও, আমি নিজে এটা চিন্তা করতাম। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে 1 মাস পর কি হইলো, না 1 মাস পর না, 2-3 মাস পরে একদিন ওগুলো জানতো। তো ও নাসিরের ব্যাপারটাও জানলো, তারপরে আমার আরো ছেলে ফ্রেন্ডের ব্যাপারটা জানলো। জানার পরে হচ্ছে গিয়ে ও খুব সিনক্রেট করলো যে কি এগুলা তুই খারাপ, এই সেই এরকম। তো ওয়াইফ সম্পর্কে কয় বছর পরে? এটা 3-4 মাস পরে। 3-4 মাস পরই? ওকে, 4 মাসও হয় নাই মনে হয়, 3 মাস পরে। ও একদম রাখবেই না ভাই। আমি ওই দিন কোনো ছেলের জন্য আমি এতটা কান্না করছি, আমার শুধু মনে পড়ে আমি আমার দাদুর মৃত্যুতে এত কান্না করছি। আমি ওর পায়ে ধরে বলতেছিলাম, ও আমাকে ওই দিন, আমি চেয়ারে বসাচ্ছিলাম, ও হচ্ছে চেয়ারটা ধাক্কা দিছে, যে অনেক ক্রেজি হয়েছিল, আমি চেয়ার থেকে পড়ে গেছি। তারপর আমি ওর যে পা ধরতেছি, প্লিজ এরকম কিছু করেন না, আমার লাইফটা শেষ হয়ে যাবে। তারপরে উনি কোনোভাবেই করে নাই। ওই দিন আমি বাধ্য হয়েছি, আমি চলে আসতে। কি করবো, বলতেছি তুই এখান থেকে জানালে আমি তোকে মেরে ফেলবো। তারপর হচ্ছে গিয়ে আমি চলে গেছি বাসায়। আচ্ছা, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। একটা যেটা হচ্ছে যে বিয়েটার কথা উনি আপনাকে বলে আপনাকে এই কাজটা করিয়েছে, সেই বিয়েটা নিয়ে আপনার সন্দেহ ছিল বা আপনি হিপনোটাইজ ছিলেন, আমি যে কথাটা যদি মেনেই নেই, তাহলে আপনার ভিতর থেকে কি কখনো এরকম একটা প্রশ্ন আসেনি, প্রচলিত বিয়ে আমাদের যেটা বোঝায় ধর্মীয় রীতি অনুযায়ী, ওই বিয়েটা তুমি যেহেতু করছো তাহলে প্রচলিত বিয়েটাও করে ফেলো, এখানে সমস্যাটা কিন্তু কোথায়? সেটা এখন করবো না, কারণ হচ্ছে গিয়ে এটা জানাজানি হয়ে যাবে ফ্যামিলিতে, আমাদের রিলেশন নষ্ট হয়ে যাবে। তোমার এখনো পড়াশোনা বাকি আছে। জানাজানি হবে ফ্যামিলিতে যে পরেই যেহেতু করবা, তো বিয়ের পরের যেসব বিষয়গুলো সেগুলো বিয়ের পরে করো, বিয়ের আগে করার দরকারটা কি? বাট সে থাকতে পারতেছে না। বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি সিম্পল লজিক। একটা ছেলে এবং একটা মেয়ে পরিণত বয়সে পাশাপাশি থাকলে যেই ঘটনাগুলো ঘটার কথা, মূল যে জায়গাটাই গিয়ে সবকিছু থামে, যে জায়গাটায় গিয়ে আসলে সবকিছু স্ম্যাশড হয়, সেই জায়গাটাই
যাওয়ার রাস্তাটাই আসলে হলো দুজন পাশাপাশি থাকা। এবং এই জন্যই বোধ হয় যে মানে ডিস্টেন্স জিনিসটাকে সাপোর্ট করে অনেকেই, যে সম্পর্কের জায়গাটা থেকে ডিস্টেন্স রাখাটা প্রয়োজন। বিয়ের আগ পর্যন্ত যেসব ডিস্টেন্স রাখলে বৈবাহিক পরবর্তী যে সম্পর্কগুলো সেগুলো জীবনে আসে না, সেই ডিস্টেন্সটা রাখা প্রয়োজন। প্রচুর লজিক আছে আসলে, একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন আজকের এই গল্প। তারপর কি হলো, আপনি মেনে নিলেন এটা? তারপর আমি চলে গেলাম বাসায়। আর হচ্ছে কি ওই 1 মাস আমার লাইফের খুব টার্নিং পয়েন্ট ছিল ভাইয়া। তখন হচ্ছে কি আমি যখন ভার্সিটিতে, তখন নতুন নিউ সেমিস্টার, তখন আমাদেরকে মাত্র সি প্রোগ্রামিং শেখাচ্ছে। আমি কিন্তু খুব ভালো স্টুডেন্ট, আমার ভিতরে একটা কম্পিটিশন নিয়ে, আবার যে ওখানে আমাকে ফার্স্ট হইতে হবে, এইরকম একটা মেন্টালিটি নিয়ে আমি ওখানে ভর্তি হয়েছি। ওই প্রোগ্রামিং আমার আর শেখা হয় নাই। ওই 1 মাসে অলরেডি ওরা অনেক দূর আগে গেছে, আমি এখন পর্যন্ত শিখতে পারি। ওটা আমার লাইফে সবচেয়ে বেশি মানে আফসোস যে আমি সি প্রোগ্রামিং শিখতে পারি না। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে ওই 1 মাস এমন অবস্থা, আমার খাওয়া দাওয়া তো বাদ। তারপর শুধুমাত্র একটা বান্ধবী জানতো যে কিনা আমার ভাবির স্টুডেন্ট ছিল। আচ্ছা, সে জানতো আবার সজীবের কথা, তো বলতো যে ধৈর্য ধরো, হয়তো উনি আসবে। তারপর আমিও ফোন দেই নাই, ও ফোন দেয় নাই। আমি একদিন হচ্ছে গিয়ে 1 মাস পরে একদিন, ওই 1 মাসে হয়তো কি আমি আল্লাহর কাছে দোয়া করতাম ওর পরে জানি কোনো ছেলে আমার লাইফে না আসে। আমি অন্য ছেলের কাছে যাওয়ার আগে আল্লাহ জানি আমার বডি ডিস্ট্রয় করে দেয়, এ ধরনের দোয়া করতাম আমি। কেন করতেন? আমি চাইতাম না, কারণ যাতে একটা ছেলে আমার লাইফে থাকুক। আমি চাই না, আমার কাছে এটা খুব ঘৃণা লাগতো নিজের কাছে। আর আমি এরকম আমি ওকে অনেক ভালোবাসতাম, হয়তো ভালোবাসা থেকে মনে হয়তো যে আমি এভাবেই থাকবো। ওকে, তারপর হয়তো আমি ওকেই ভালোবাসা থাকবো, এরকম মনে হয়তো। আমার লাইফ পার করে দিবে এভাবে। তারপরে হচ্ছে গিয়ে ওকে 1 মাস পরে একদিন সকালবেলা আমি সারা রাত ঘুমাইতে পারতাম না। তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়েও কান্না করতাম ওর জন্য। তো এভাবে আল্লাহর কাছে দোয়া করতাম, হাজবেন্ড সম্বোধন করে দোয়া করতাম। মাই গুডনেস। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তো রাত্রেবেলা যে ঘুমাইতে পারতাম না, সকালবেলাটা আমি ঘুমিয়ে থাকতাম। তারপরে হচ্ছে গিয়ে ও আমাকে ফোন দিছিল 6টা বাজে তখন দেখা করতে। আল্লাহ আসলে একটা কথা বলি, আল্লাহ ক্ষমাশীল এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, পাহাড় পরিমাণ গুনাহ করেও ক্ষমা করেন। আজকের এই গল্পটা যারা শুনছি তাদের জায়গা থেকে আমরা আজকে শিক্ষাটা জায়গাটাই নিব। আমি বারবার বলি, ওকে ইন্ডিকেট করাটা আমাদের গল্পের উদ্দেশ্য না, কারণ ও অনেক বড় একটা লেসন নিয়ে আসছে। আর পুরো গল্পটা আপনারা যখন শুনবেন তখন বুঝবেন যে আসলে ভুলের মাত্রাটা কতটুকু। জি বলেন। তারপর ও যখন আমাকে কল দিছে, আমি পরে 8টা না 9টার দিকে উঠে আমি দেখছি, আল্লাহ ভাই আমি এত খুশি হয়েছি যে আমার লাইফে ও ফিরে আসে। আমি তো এটাই দোয়া করছিলাম যাতে ও ফিরে আসে। আমি এত খুশি হয়ে গেছি। আমি হচ্ছে গিয়ে কিছু না খেয়ে, তখন আমার পেট খারাপ, মানে ওই 1 মাস আমার পেট খারাপ ছিল, কারণ আমি খাওয়া দাওয়া ঠিক করে করতাম না, সারাদিন না খাওয়া থাকতাম, রাত্রেবেলা এসে খাইতাম, আমার পেট খারাপ হয়ে যেত। তো বলতেছে যে উপরে আসো। আমি যে না, নিচে আসেন কথা বলি। বলছে না, উপরে আসো। তো আমি বুঝতে পারছি যে হয়তো আবার স্টার্ট হবে কিছু। আমি এটাই চাইছিলাম। হয় না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। তারপর গেলাম, তারপরে হচ্ছে গিয়ে বললো যে আচ্ছা আমি তোমাকে ক্ষমা করে দিছি, আমিও খুশি। তারপরে হচ্ছে গিয়ে আবার স্টার্ট হলো। আবার এর থেকেই শুরু হয়েছে ঝামেলা। স্টার্ট হয়েছে ঠিকই, কিন্তু অনেক ডমিনেট করতে থাকতো। আমি কিছু ঘটনা বলি, এখানে কিছু ঘটনা বলি, তারপরে এটা শেষ করে দেব। সেটা হচ্ছে কি, আমি ইংলিশে কোর্স করতাম রাইটিং এর। তো ওখানে হচ্ছে গিয়ে ওদের মধ্যে আমি খুব ভালো পারতাম। তো পরের দিন রেজাল্ট দিল, কিন্তু আমি ওই দিন যাই নাই। ওই দিন রেজাল্ট যেদিন দিছে ওই দিন হচ্ছে গিয়ে আরেকটা আঙ্কেল ওখানে ইংলিশ শিখতো। তো উনি বলতেছে যে আজকে আমি সবাইকে কালকে আমি সবাইকে ট্রিট দিব, আইসেন। তো আমি পরের দিনই গেছি। বলছে আপনি তো একটা জিনিস মিস করছেন, গতদিন ছিলেন না, আজকে কিন্তু এই আঙ্কেলটা ট্রিট দিবে, তো আইসেন। ওটা পিঙ্ক সিটিতে। তারপরে হচ্ছে গিয়ে আমি ওকে ফোন দিলাম। আমি আচ্ছা স্যার, আমি তো হচ্ছে গিয়ে বাসা বলে আসি না, আমি একটু বাসা বলি। তো আমি আমার ফুপুকেও জানালাম, বলি আচ্ছা ঠিক আছে যাও খেটে আসো। তারপরে ওকেও ফোন দিলাম যে এরকম বলছে আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোমাকে ফোন দিতে পারি, যখনই বলবো তখনই কিন্তু চলে আসতে হবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, কখন, কারণ ওরা তো 2
2টার দিকে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে 2টায় লাঞ্চ থাকে, ওই দিন শুক্রবার জুমা নামাজের পরে 2টার পরে হয়তো লাঞ্চ থাকবে, তো আস্তে আস্তে একটু দেরি হয়ে যেতে পারে। বলছে না কিন্তু বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলে এসো, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে, তো আমি গেলাম, ওই কিন্তু পারমিশন দিল, গেলাম। এখন ভাইয়া ওখানে আনফরচুনেটলি একটা বার্থডে পার্টি ছিল, তো ওটার জন্য সিট গুলা খালি ছিল না, তো আমাদের একটু দেরি হয়ে গেছে। আচ্ছা যাক, যাই হোক, ও খাওয়া পাতে মাত্র শুরু করছি, ওখানে আমার টিচাররা আরো ওই ক্লাসের আরো আপু ভাইয়ারা, মা কয়েকজন বড় বড় ইয়ে ছিল, সবাই খাইতেছি। ওই টাইমে ও আমাকে ফোন দিতেছে। ওই সময় আমি কি খাওয়া পাতে ওখানে রেখে চলে আসবো? মানুষ কি ভাববে? ওরা কি জানে আমার রিলেশন আছে বা এরকম কিছু? আমি বলতেছি আমি আসতেছি আর একটু সময়, সে কন্টিনিউসলি ফোন দিয়ে যাচ্ছে। তারপর আবার বৃষ্টি শুরু হয়েছে। আমি যে এরকম করতেছি, তাড়াহুড়া করতেছি, বাসা যেতে বলছে। হ্যাঁ, আমি যে তাড়াহুড়া করতেছি, ও স্যাররা বুঝতে পারতেছে যে তুমি এমন করতেছো কেন, বসো। আরে ও চিন্তা করতেছে হয়তো আমি কিছুক্ষণের সময় ফ্রি পেয়েছি বাসার মধ্যে, এতটুকু তুমি যদি মিস করে ফেলো তাহলে ফ্রি পাবো না। ইন্টেন্স গুলো দেখেন আপনারা, এবং এগুলো কিন্তু আমাদের সোসাইটিতে এখন অনেক কমন, খুব কমন স্টোরি। বিশেষ করে মেয়েরা আজকের এই গল্পটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন প্লিজ। হ্যাঁ, ওকে। তারপর কারণ পরে তো আর সময় পাবে না, ও অনেক সময় ম্যানেজ করছে আমার জন্য, এমনিতেই কথা বলতে পারে না, এমনিতেই কথা বলতে পারে না, 1 মিনিট 2 মিনিট কথা বলে। তারপর হচ্ছে গিয়ে আমি তো অনেক করতেছি ওখান থেকে আসার জন্য, বৃষ্টি হইতেছে। আমি বলছি না স্যার, আমাকে যাইতে হবে বাসায়। বলছে আল্লাহ, এই বৃষ্টি তুমি যাবা কিভাবে? দাঁড়াও আমি সিএনজি ঠিক করে দিয়ে এসি। পরে হচ্ছে গিয়ে করতে করতে 5টা বেজে গেছে আমার ওখানে আসতে। পরে আমি ফোন দিতেছি, ও হচ্ছে গিয়ে পিক করতেছে না। আমি মেসেজ পাঠাইতেছি, ফোন করতেছি, আমি ওখানে 8টা 8:30 পর্যন্ত দাঁড়াইছিলাম ওই জায়গায়, যে ও ফোন ধরবে, আমি দেখা করে তারপর বাসায় যাবো। ও ধরতেছিল ওই না। তারপর আমি বলছি আমি কিন্তু এখানে, আমি মাঝে মাঝে খুব করতাম আর কি, ক্রেজি হয়ে যাইতাম। আমি কিন্তু এখানেই দাঁড়ায় থাকবো, আপনি কিন্তু না করলে। ও অনেক ঘাওড়া ছিল, বলছে আচ্ছা ঠিক আছে, কতক্ষণ দাঁড়ায় থাকো, জানে তো আমি একটা সময় যাবোই বাসায়। 8:30 9টা বেজে গেছে। তারপর হচ্ছে আমি বাসায় চলে আসছি। একটা স্বভাব ছিল কি, কোন ঝামেলা হইলে ও 4 দিন 5 দিন কথা বলতো না, এটা আমার শাস্তি। আচ্ছা যাক, এরকম আমি হচ্ছে গিয়ে ভার্সিটিতে ভর্তি হই, ভার্সিটিতে আসা যাওয়া করতেছি। তারপর আমি হচ্ছে গিয়ে ভাবলাম যে আমার ফুপুর বাসা থেকে ভার্সিটিতে যাইতে প্রত্যেকদিন রিক্সা ভাড়া এটা সেটা অনেক খরচ হয়ে যায়। তো আমি ওখানে মেসে থাকি, ওখানে সাবলেট না মেসে যাই, ওই সব ঠিকঠাক করে দেয়। কয়দিন ঠিক হয়, কয়দিন আবার ঝামেলা হয়, এরকমই হইতে থাকে। আবার আমি হচ্ছে গিয়ে কি করি, ওই যে আমার একটা ফ্রেন্ডের সাথে যে অস্ট্রেলিয়ায় থাকে, ওর সাথে যে আমার ফেসবুকে একটু কথা হয়েছে, আমি ভাবছি যে আচ্ছা ওর সাথে যেহেতু কথা বললে ও রাগ করে, ওর সাথে যে চ্যাটগুলো আমি ওটা ডিলিট করে দেই। তাহলে কারণ অতদিনে আমার ফেসবুক পাসওয়ার্ড আইডি সব ওর কাছে। আচ্ছা, আমার কোনো সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে। ওটা আপনার কাছে ছিল? কখনো না, আমি চাইও নাই। The most common case of our society, মানে আমি বাবারা বলছি, মেয়েরা একটু ভালো করে শোনেন এবং ইউটিউবে যারা দেখছেন দেখেন, এগুলো আমাদের জীবনে খুব খুবই কমন ঘটনা আজকাল, কিন্তু এগুলোর পরিণতি ভালো হয় না। এবং খুব আনফরচুনেটলি এই জিনিসগুলো আমরা বুঝে না বুঝে অতি ভালোবাসা দেখাতে গিয়ে এই জিনিসগুলো করে ফেলি। একটা জিনিস খেয়াল রাখবেন, যেই লাভের রেসপেক্ট নাই, যেই লাভে দুজনের প্রতি সম্মান নাই, স্যাক্রিফাইস নাই, ফিউচার নিয়ে চিন্তা নাই, শুধুই এই ধরনের অনৈতিক সম্পর্ক যেখানে ঘুরে ফিরে এবং ইন্টারেস্টটা যদি ক্লিয়ারলি বোঝা যায়, তাহলে সেখানে ডুবে থাকা হলো আফিম খেয়ে যেরকম মানুষ ঘোরের মধ্যে থাকে, বিষয়টা আসলে এরকম। এবং ডেফিনেটলি এটা মেয়েদের জায়গা থেকে খুব বেশি হয়। আফিমটা যতটা পাওয়ারফুল, তার চেয়ে তো কয়েকশো গুণ পাওয়ারফুল বোধ হয় তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করলে। ফাইন, ইমোশনালি আপনি তাদেরকে ব্ল্যাকমেইল করেন, দে উইল ডু এনিথিং ফর ইউ। কিন্তু এটা যে কত ভয়ঙ্কর হয় শেষ পর্যন্ত জীবনে এসে, হ্যাঁ, এবং এটা আসলে বোঝা উচিত। একটা মানুষকে আপনি যদি মনে করেন যে ফাইনালি এই মানুষটা আপনার জীবনের জন্য, তাহলে বিয়ের আগে যে সম্পর্কগুলো এক্সারসাইজ করা উচিত না, সেই সম্পর্কে কোনোভাবেই যাবেন না। এটা বিয়ের পরেরই সম্পর্ক। হ্যাঁ, যদিও আমাদের এই জিনিসগুলো এখন অনেক বেশি ইজি হয়ে গেছে, কমিউনিকেশন অনেক ইজি, ফোনের কারণে হোক বা যে কোনো কারণেই হোক, এগুলোর পরিণতি কিন্তু ভালো না, একদমই ভালো না। হ্যাঁ, যদি কোনো কারণেই বোঝেন যে আপনার প্রায়োরিটি এই ছেলেটার কাছে একটু কম, বা যাকে আপনি চিন্তা করছেন, আপনার এটা মনে করার কোনো কারণ নাই যে ছেলেটাকে ছাড়া আপনি বাঁচবেন না বা এই মেয়েটাকে ছাড়া আপনি বাঁচবেন না, কারণ আল্লাহ হয়তো এর চাইতে ভালো কাউকে না কাউকে আপনার জীবনে রেখেছেন। ডেফিনেটলি যেটা হয় আমাদের জীবনে, আমরা আসলে বুঝি না, আমরা আসলে বুঝতে চাই না, এত বেশি ইমোশনালি থাকি। ইমোশনাল এক ধরনের, এই জন্য হয়তো কেউ বলে যে ইমোশন ইজ ওয়ান কাইন্ড অফ ড্রাগ, খুব পাওয়ারফুল ড্রাগ। মানে ওর মুখের উপর কথা বললে রাস্তাঘাটে ধরে থাপ্পড় মারতো,
ওগুলা কিন্তু এমনিতে মানে থাপ্পড় না, খুব জোরে সোরে। আর আপনি কি মনে করতেন যে হাজবেন্ড মেরেছে এই জায়গাটা জান্নাতে না, আমি খুব মাঝে মাঝে হইতাম, আমি খুব ব্যথা পাইতাম, আমি কাঁদতাম, তারপরে আবার হয়ে যেতাম, ভালো লাগতো না আমার জিনিসটা, কিন্তু কি করব, আমি তো আমার হাজবেন্ড, কি করব। না, হাজবেন্ড হলে যে গায়ে হাত তুলতে পারবে বিষয়টা কিন্তু এরকম না। আমি তো এখন ছুটে পড়ে। হ্যাঁ, আপনার জায়গায় কোনো ফল্ট ছিল কিনা? একটা যেটা হচ্ছে একটা মানুষ খুব আরাম করে মুখের উপর কথা বললে। আমি এখানে একটা কথা বলি সামিয়া, গায়ে হাত তোলার প্রসঙ্গটা কখন আসে? যখন আপনি নিজেও বুঝতে পারছেন যে না, ও যেটা চাচ্ছে সেটা আমি করতে পারছি না, বা ও বুঝতে পারছে যে না, এটা সমাধান হতে হবে না, কিন্তু আলটিমেটলি পেশি শক্তি এখানে সমাধান। তখন গায়ে হাত তোলা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে না একটা সম্পর্কের মধ্যে, এটা অনেকদিন যাওয়ার পরে গিয়ে এই জিনিসগুলো হয়। সো বোথ সাইড প্রবলেম ছিল ডেফিনেটলি, আপনার জায়গা থেকেও কিছু না কিছু প্রবলেম ছিল। হয়তো আমি মাঝে মাঝে ঘাবড়ানি করতাম। হ্যাঁ, না, কিন্তু এখানে আমাদের এটা আমাদের অনুষ্ঠানের একটা সীমাবদ্ধতা। যখন কেউ গল্পটা বলতে আসে, সে নিজেকে ওই ফেরেশতার জায়গায় তুলনা করে, মানে আমার কোনো দোষ নাই। না না না, অবশ্যই ডেফিনেটলি কিছু না কিছু ফল্ট আপনার অবশ্যই আছে আপনার জায়গা থেকে, এবং সেই জায়গাটা থেকে আমার মনে হয় অনেক কিছু শেখারও আছে আমাদের। অবশ্যই। হ্যাঁ, আমার ফল্ট গুলাই আমি বলি, আমি হচ্ছে গিয়ে ওই ভিডিও ওই হচ্ছে গিয়ে চ্যাট গুলো আমার ডিলিট করা উচিত হয়নি, এই জন্য সন্দেহটা আরো বেড়ে গেছে। ডেফিনেটলি পারবে। আর আমি হচ্ছে কি মাঝে মাঝে ওকে সার্চ দিতাম। ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়া উচিত হয় নাই কেন? মানে আমাকে একটু বলেন তো, এটা অনেকেই দেয়, আমি আসলে একটু ইন্টারাপ্ট করছি বেশি। চাইতেছিল, সে সন্দেহ করছে, সে কারণে যাবে। আমি কিভাবে? আচ্ছা, আমাকে একটু বলেন তো খুব সহজ করে, আমি জানি না ইন্টারমিডিয়েটের ছেলেমেয়েদের এই জিনিসটা মাথায় আসে কিনা, একটা মানুষকে সন্দেহ করে কি আটকানো যায়? আমি যদি ধরেন, মানে কেউ যদি, আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে সন্দেহ করে, বা আপনার হাজবেন্ড যদি আপনাকে সন্দেহ করে, আপনাকে আটকাইতে পারবে? সন্দেহ করে একটা প্রুফ পেলো যে না, আপনার সঙ্গে অন্য একটা ছেলের রিলেশন আছে, তো সেটা কি, সে কিভাবে আটকাবে? হয়তো রিলেশন ভেঙে দিবে বা এসে, এই ছাড়া আর কি করবে? সেটার জন্য সন্দেহ করলে তাকে স্পাইং করতে হবে, যে লাইক ঠিক আছে, আমি তাকে তার মতো করে চলতে দেই, আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে দেখি ঘটনাটা সত্য কিনা। সেটার জন্য তো তাকে তার অ্যাক্টিভিটি ব্লক করা যাবে না। সেটাই। কিন্তু আমরা খুব আনফরচুনেটলি আমরা এই জিনিসগুলো করি, আমরা ওই ব্লক করার চেষ্টা করি, না এটা করতে পারবো না, না এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না। তো একজন মানুষকে সন্দেহ করলে এটা করা উচিত না। একজন মানুষকে যদি সন্দেহ করেন তাহলে আপনি স্পাইং করেন, যদিও সেটা করা উচিত না, কারণ সন্দেহটা আসলে এক ধরনের রোগ। আচ্ছা, তো এর মাঝে হচ্ছে কি আমি ফেসবুকে ওদেরকে সার্চ দেই। আমি ফেসবুকের অত কিছু জানতাম না, কিভাবে ওই এগুলো ডিলিট, মানে সার্চ হিস্টোরি ডিলিট করে, সে হ্যান দেন। আচ্ছা, যাই হোক, তো এগুলাতে ও অনেক ক্ষেপ্ত, ওকে কেন আমি এখনো সার্চ দিচ্ছি এগুলাতে। তা আমি সার্চ দিয়ে দেখতেছি আর কি, জাস্ট ওরা কি করতেছে বা এসে হ্যান তেন, ওইরকম কোনো ইন্টেনশন ছিল না। হ্যাঁ, এগুলাই আমার ভুল ছিল, আমার এটা করা উচিত হয়নি, এই জন্য এগুলা নিয়ে ঝামেলা হইতো। তারপরে আমি যদি আমার কোনো ফ্রেন্ডদের সাথে হচ্ছে কি 9টার পরে কথা বলতাম, এটাতে ঝামেলা হইতো। রাত 9টার পরে তুমি কেন কথা বলছো? হ্যাঁ, রাত 9টার পরে কেন আমি, এবার মেয়ে হোক ছেলে হোক। বুঝতে পেরেছি, মানে সুপার ইম্পোজ করে আর কি, নিজের কর্তৃত্ব। হ্যাঁ, তারপর আবার একদিন হয়েছে কি, ও আমাকে হচ্ছে গিয়ে ডাকছে, তো আমি বলছি যে না, আমি ততদিনে আমি বুঝতেছিলাম যে এটা গুনাই, এটা কিসের বিয়ে। ও ততদিনে হচ্ছে কি আমি ম্যাচ চেঞ্জ করে আমার বান্ধবীর সাথে থাকা শুরু করছি। আমার এক বান্ধবী আমার রুমমেট ছিল, ও দেখতো, ও এগুলোতে বিরক্ত হয়ে যায়, তো আমাকে অনেক বুঝাইতো কি করছিস, এটা কি মনে করিস, এটা তোকে ভালোবাসে, এই হ্যান ত্যান। আমি তুই বুঝবি না, বলছে তুই এই ছেলেকে কিভাবে পছন্দ করলি, ওকে দেখতে কেমন দেখা যায়। আমি দেখ, আমি কিন্তু চেহারা দেখে করি নাই, ও কিন্তু অনেক ভালো মনের মানুষ, এই সেই হ্যান ত্যান। তো ওদেরকে ওভাবে আমি চুপ করাই দিতাম। ওই ফ্রেন্ডটাকেও দেখতে পারতো না ও, আমার কোনো বান্ধবী বা ফ্রেন্ড তো ওর সাথে থাকার পরে তো আমি সব ফ্রেন্ডের বাদ দিয়ে দিছি, আমি কোনো ওর বান্ধবীও দেখতে পারতো না। তো একদিন হচ্ছে কি আমি চাইছিলাম যে আমার কোনো বান্ধবীর সাথে যাইতে, কোথাও ঘুরতে যাইতে আর কি। তো ওকে বলছে আর কি যে আমি আজকে আসবো না। তো আচ্ছা ঠিক আছে, আইসো না, আর কখনোই আসা লাগবে না। একটু ইগোইস্টিক ছিল আর কি, ওইগুলা ওর ইগোতে হার্ট করতো। এরপরে হচ্ছে 8 মাস আমি আসলে স্পেসিফিক কারণটা হচ্ছে আমি মানে করতে পারতেছি না, যে 8 মাস হচ্ছে গিয়ে কোনো নাই, কিন্তু এই 8টা মাস আমি অনেক কাঁদতাম আর ওকে ফোন দিতাম, বারবারই পোক করতাম, প্লিজ আমি সরি এরকম বলতাম, ফিরে আসেন, তো হয়তো না। তারপরে হচ্ছে গিয়ে একদিন ও আমাকে বলে যে এর মাঝখানে ঝামেলা হইতেছে, তো আমি ওই ফ্রেন্ডের কাছ থেকে চলে এসে আরেকটা রুমমেটের সাথে থাকা শুরু করতেছি। তো ওই রুমমেটের সাথে ওর কাছে তো আমার সব ফেসবুক আইডি আছে, আমার ফেসবুক আইডি বা হচ্ছে কি পাসওয়ার্ড এগুলো আছে। তো হচ্ছে গিয়ে ও দেখতে পারে কে আমার রুমমেটের নাম কি হ্যান ত্যান। তো ও আমার রুমমেটকে ও রিকোয়েস্ট পাঠায়, বলে যে আমার নামে আমাকে ও অনেক ভালোবাসতো, ও হয়তো এগুলা প্রকাশ করতে পারতেছে না, অনেক সুখ দুঃখের কথা বলে। তা ও আমাকে
আমার রুমমেট আমাকে বলে যে আপু ও তো এরকম, উনি তো এরকম, আমাকে মেসেজ দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে কথা বলে দেখো কি বলে। তারপর হচ্ছে তখন কিন্তু রিলেশনটা ভালো নাই। তারপরে হচ্ছে গিয়ে আমি কোনোভাবে ওকে ছাড়তে চাচ্ছিলাম না, যে যাই হয়েছে ওর সাথেই থাকি। ওর সাথে একটা সময় আমি ওকে ওর রুমমেটের ল্যাপটপ থেকে ওকে মেসেজ দিতাম, ও কিন্তু এগুলো এখনো জানে না। আমি ওকে ছোট করতে চাই না, ও ছোট হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে ও আমার রুমমেট বলতো আপনার মনে হয় ভালো করে ঘাটা উচিত, ওনার মনে হয় ক্যারেক্টার প্রবলেম আছে এই সে। তুমি অন্য সবকিছু বলতে পারো, এইটা বলতে পারো না, কারণ এইটা আমি বিশ্বাস করি না। ওটা আমি বিশ্বাসই করতাম না ওর কোনো মেইলি প্রবলেম আছে। তারপরে হচ্ছে গিয়ে টুকটাক ফ্ল্যাটিং এখন শুরু হয়ে গেছে আমার রুমমেটের সাথে। তো একটা সময় আমার রুমমেট আমাকে হাইড করতেছিল, বলছিল যে ওই হয়তো ওকে বলে দিছে যে বইলো না। তো হয়েছে কি, আমি তখন চিন্তা করতাম ও আমাকে বলে না কেন, ওর ব্যাপারে কিছু কি অবস্থা, ওর কি হইলো। তারপরে আমার বিছানা থেকে ওর আমার রুমমেটের বিছানা দেখা যায়, ল্যাপটপটা এভাবে ক্লোজ। আমার আবার চোখে ভালোই মানে পাওয়ার আছে, আমি হচ্ছে বুঝতে পারি যে কোন চ্যাট বা এসে। আমি হচ্ছে গিয়ে ও আয়নার সামনে কিছু একটা করতেছে, আমি ওর মেসেজ আসছে, নোটিফিকেশনের সাউন্ড হচ্ছে, আমি দেখি যে ওর নাম। তারপরে আমি কিছু বলি না, আমি জাস্ট সময় দিচ্ছি দেখি ও কিছু বলে কিনা ওর ব্যাপারে। তখন আপনার সঙ্গে কোনো সম্পর্ক নাই? না, সম্পর্ক নাই বলতে আমি তো চাচ্ছি, কিন্তু ও আমাকে ইয়ে করে না, ইগনোর করে। ও চাচ্ছে না আমাকে, এরকম আর কি। তারপরে হচ্ছে গিয়ে কি পেলেন আপনি? কয়েকদিন পরে আমি ইচ্ছা করে ওর কথা উঠাইছি যে কি অবস্থা এখন, কি আর মেসেজ দেয়, কি বলে। বলছে না তেমন কই না, তেমন কিছু না। আরে আমি কেন ভাই আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে যাবো, আমি এগুলোতে ইন্টারেস্টেড না, আপনারা যা খুশি, এমন ভাবে কথা বলো আমার রুমমেট। তারপর আমি বলতেছি আমি তো সেদিন দেখলাম যে মেসেজ করছে, তুমি খেয়াল করো নাই কি বলছে? আমি শুনতে চাইছিলাম যে ও কি বলে। তারপর বলছে ও আচ্ছা তাই নাকি, দেখি নাই তো, আচ্ছা দেখি, আমি চেক করে দেখি। পরে আমাকে সব চ্যাট, আমি বলছি দাও, আমি একদম সাথে যাই ওর বিছানায়, সব দেখি একদম, আমি সব স্ক্রিনশট আমার কাছে নিয়ে আসি। যেগুলো দেখি সেগুলো হচ্ছে গিয়ে ওর ফ্ল্যাটিং টাইপ, যেগুলো একদম কবি ভাব, কোনো মেয়ে হ্যাঁ ইচ্ছা করলে সবাই পড়ে যাবে। আল্লাহ কি বলেছে, প্রথমেই বলেছে যে ইমোশনালি ব্ল্যাকমেইল করা, ইমোশনালি দুর্বল করে ফেলা। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে একদিন ও আমাকে বলে নাই, ওর আমার রুমমেট হচ্ছে গিয়ে তার বান্ধবীর মামার বাসায় গেছিল তারপর রোজার সময়। তারপরে ও এসে আমাকে বলে যে কি আপু জানেন কি হয়েছে, আল্লাহ কি হয়েছে, উনি তো আমার সাথে দেখা করছে। তাই নাকি, কি হয়েছে, কি বলছে? বলছে আরে আপনি জানেন না, কয়েকদিন আগে থেকে আমাকে বলতেছিল তোমার সাথে দেখা করব, কথা আছে। তো আমি ভাবছি আপনার ব্যাপারে কিছু কথা বলবে, হয়তো আমার রিলেশনটা ঠিক করে দিতে পারলে ঠিক আছে ভালো। ওরা আমার সব বান্ধবীরা জানে যে আমি তার জন্য অনেক উইক এরকম। তারপরে হচ্ছে কি এই প্রমাণ পেলাম। তারপরে একদিন হচ্ছে আমি ওর প্রোফাইলে যাই, যে দেখি যে আমার একটা ফ্রেন্ড ওর একটা পোস্টে লাইক দিছে। এখন আমি বলছি আল্লাহ, তাও কলেজ ফ্রেন্ড, ও ওকে চিনে কিভাবে, ওর ফ্রেন্ড লিস্টে কিভাবে? আমি আমার ওই ফ্রেন্ডকে নক করি, বলি যে কি অবস্থা। বলতেছে দোস্ত সে তার সাথে আমার ইদানিং পরিচয় না, আমি জানি না তোর সাথে কি। তাকে আমি 2008 সাল থেকে চিনি। সে হচ্ছে আমার কোচিং এর টিচার, ফিজিক্স পড়াইতো তখন থেকে। বাট তুই দেখ, সে আমার টিচার ঠিকই, তুই আমার প্রত্যেকটা প্রোফাইল যেগুলো সিঙ্গেল পিকচার সেগুলোতে যে দেখ ও কি টাইপের কমেন্ট করে, এমন টাইপের কমেন্ট যেগুলো আমাকে ও করতো, মানে বাহ, মানে অন্যরকম আর কি। তার একটা টিচার মানুষ, সে হচ্ছে তার স্টুডেন্টের ইয়েতে কেমন টাইপের করে। ইভেন আমাকে সে নক করে ফেসবুকে, সে সবসময় আমাকে বলতো যে ছেলেদের পোস্টে লাইক দিচ্ছ, তুমি একটা খারাপ, সে হ্যান ত্যান। কোথাও লাইক দিতাম, কিছু হয়েছে কি, আমি খারাপ, ফেসবুক ইউজ করা যাবে না, হ্যান না তেন না। কিন্তু সে যে এগুলো আমি টাইম সহ দেখতেছিলাম, ততদিনে আমি ফেসবুকে অনেক কিছু জানি, টাইম কতদিন কিবার ও তো এইসব মেয়েদের সাথে ফ্লার্টিং করে আসছিল। ফাইন্ড আউট করে লাভটা কি? আপনি ফাইন্ড আউট করে, ও তো আপনাকে বলে দিয়েছে যে সে আপনাকে আর চায় না, তারপরে ফাইন্ড আউট কেন করছিলেন? ফাইন্ড আউট করতেছিলাম এই জন্য যাতে আমার সুবিধা হয় ওকে হেট করতে, আমি যাতে এনার্জি পাই। ইউ গট অল দোজ থিংস। ফাইন্ড আউট করার পর আপনি পেলেন ওকে হেট করার মতো, তারপরে কি হলো? তারপরেও আমি ওকে ফোন দিছিলাম একদিন, ফোন দিয়ে আমি জানি এটাই হয় আসলে। হ্যাঁ, আমি কোনোভাবেই চাচ্ছিলাম না। তো এসে আমাকে বলে দেখবো তুমি আমাকে কত ভালোবাসো, তোমাকে 4 বছর টাইম দিলাম, তুমি বিসিএস ক্যাডার হবা, ঠিক আছে, বিসিএস ক্যাডার হয়ে তারপরে আমাকে বিয়ে করতে আসবা।
তা আমি বলছি এই 4 বছরে তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবে না। তা আমি বলছি কন্ট্যাক্ট যদি না করি আমি কিভাবে জানবো আপনি অন্য মেয়েকে আপনার গার্লফ্রেন্ড হয়ে গেছে কিনা বা এসে হয়ে গেছে কিভাবে জানবো? বলছি সেটা পরে দেখা যাবে, পরে আসলেই জানতে পারবো 4 বছর পরে, আগে বিসিএস ক্যাডার হও তারপরে। আমার কখনো ইচ্ছা ছিল না বিসিএস পরীক্ষা দেওয়ার, কারণ আমি ইঞ্জিনিয়ারিং এ পড়ি, আমার বিসিএস এর প্রতি ইন্টারেস্ট ছিল না। তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ওই কন্ডিশনেও আমি রাজি হয়ে গেছিলাম, কারণ আমি কোনোভাবেই ওকে হাতছাড়া করতে চাইছিলাম না। আমি পড়াশোনা নেটে সার্চ দিতেছিলাম কি কি আছে কোথায় কি এভরিথিং, সেই রকম বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করছি। আমার বাবা মা এদিকে আমাকে ফোন দিছিল, তারা ঢাকায় আসতেছে, আমাকে কোনো একটা ছেলে দেখতে আসতেছে, সুইডেনে থাকে। তারপর হচ্ছে গিয়ে আমি গেলাম, এমন অবস্থা বাসায় মনে যেন আজকে বিয়ে হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। বাসায় সবাই খুব এক্সাইটেড। ওই ছেলের সাথে আমার যখন কথা হইলো, একটা রুমে আমাদেরকে পার্সোনালি কথা বলতে দিল, আমি খুব নার্ভাস ছিলাম, আমি শুধু হ্যাঁ না করতেছিলাম। ওই ছেলেটাকে খুব পজিটিভ মনে হয়েছিল আমার ব্যাপারে। তারপরে হচ্ছে গিয়ে বলতেছিল দেখা হবে, ওই ছেলেটা আমাকে বলতেছিল দেখা হবে ইনশাল্লাহ, এটা বলে চলে গেছে। কিন্তু ওই ছেলেটাকে আমার ফুফুর পছন্দ হয় নাই, কারণ ছেলেটা একটু বয়স্ক ছিল, হেলদি টেলদি ছিল, আমার সাথে তাকে যাচ্ছিল না। তো বুঝতে কি পাগল হয়ে গেছে, মেয়ের লাইফটা নষ্ট করে দিবি, এসে হ্যান তেন, অনেক ভালো আসবে ইনশাল্লাহ। তো কোনোভাবে ফ্যামিলি থেকে মানা করে দিল। কিন্তু আমি যে ওইটা ফেস করার পরে, এটা আমার লাইফের ফার্স্ট প্রপোজাল ফ্যামিলি থেকে। আমি বাসায় যাওয়ার আমার মেসেজ যাওয়ার পর আমি অনেক চিন্তা করলাম যে আমার বাবা আমার জন্য ছেলে দেখতেছে, সুইডেন থেকে শুরু করছে, তার অনেক টাকা বেতন, সে কিন্তু অনেক স্ট্যাবলিশ, আর সে তো আমার গায়ে হাত দেওয়ার সাহস পাবে না, আমার বাবা হাত ভেঙে ফেলবে ওর, বা ফ্যামিলি থেকে একটা ইয়া নিবে। আর আমি যাকে পছন্দ করি আমি এভাবে ইগনোর হচ্ছি, আমার ভালোবাসার মূল্য তার কাছে নাই, আমি কোথায় আছি, কি করতেছি আমি, এই ধরনের আমি চিন্তা করতেছিলাম। আমি খুব একটা এনার্জি পাইছি ওই জায়গা থেকে। তো আমি ওকে ফোন দিয়ে বলতেছি আমি আপনাকে আর ফোন দিব না, আমি আপনাকে আর ডিস্টার্ব করবো না, আপনি আপনার মতো থাকেন। এটা বলার পরে সে হাসছে, কারণ আমি এরকম অনেকবার বলছি যে আমি আপনাকে ফোন দিব না, তারপরেও ফোন দিছি। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনি হাসেন আর যাই করেন, এটাই হচ্ছে লাস্ট ফোন। এখানে একটা কথা বলি, আপনাদের মধ্যে কি এমন কোনো কিছু ছিল যেটা তারা সে তাকে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারতো? সরি, আমি এটা স্কিপ করে গেছি। হ্যাঁ, ও হচ্ছে ওর কাছে আমার 2টা ভিডিও আছে। একটা ভিডিও হচ্ছে গিয়ে খুব অ্যাবনর্মাল, আমি কাঁদতেছিলাম যে আমি সরি, আমি এরকম করবো না, আমি আর ওকে সার্চ দিব না, এদেরকে আর সার্চ দিব না। আর হি ওয়াজ রেপিং মি। এটা ভিডিও করেছে, এটার ভিডিও করছে, এটা ফার্স্ট ভিডিও করছে। বলতেছে আমি এগুলার কাছে দাঁড়াই না, আমি এগুলো পছন্দ করি না, কিন্তু আমার মনে হয় এখন করা উচিত। ও এটা বলছিল, আমি যাই হোক। তারপর এটা ছিল ফার্স্ট পার্ট। আমি জানি, আমি তখন বিশ্বাস করছিলাম ও ওগুলা ডিলিট করে দিবে, কারণ আমি ওকে অনেক বিশ্বাস করতাম। আচ্ছা, তারপরে সেকেন্ড হচ্ছে গিয়ে ও আরেকটা ভিডিও করছিল, সেটা নর্মাল। এটা তো আপনার সম্মতি ছিল? আমার সম্মতি ছিল, কারণ ওকে একবার তো করছিলই। তারপর বলছে যে এগুলো কিছুই হবে না, এগুলো আমি এমনিতে রেখে দিব। তো আপনি বলেননি যে তুমি এগুলো ডিলিট করে দাও? এবং এগুলো নিয়ে বাংলাদেশে যে পরিমাণ সোশ্যালি যেগুলো একটা ভয়ঙ্কর রকমের ক্রাইম, লাস্ট ফোন কনভারসেশনে কি ছিল? এর মধ্যে যখন ওই যে 8 মাসে আমাদের ব্রেকআপ ছিল, ওই তখনই আমি বলছিলাম প্লিজ এগুলো ডিলিট করে দাও। যদি আমার যদি বিয়ে হয়ে যায়, আমার হাজবেন্ড জানবে যে আমার বউ এরকম আছে, তখন তো এটা ইয়ে হবে। জানো, এটার দাবিদার তো আমিও তো এটাতে রেসপন্স, আমিও এটাতে ইনভলভ, এটা আমার রাখার রাইট আছে। আমি তাহলে যেখানে সম্পর্কই নাই, যেখানে আপনি আমাকে চাচ্ছেনই না, সেখানে এগুলো রেখে লাভ কি আপনার? তো বলতেছে যে সেটা আমি বুঝবো, আমি এটা করবো না, আর তোমার আর কিছু বলার আছে? তারপরে হচ্ছে গিয়ে যেটা কোথায় রাখছে সেটাও আমি জানি। এখনো আপনি জানেন? আমি জানি কোথায় রাখছে। কোথায় রেখেছে? ওর গুগল ড্রাইভে। সবচেয়ে নিশ্চিন্ত জায়গা বাংলাদেশের এখন ছেলেদের এই জায়গাটা, গুগল ড্রাইভ। আমি সেদিন আমার স্যারকে জিজ্ঞেস করছিলাম, আমি খুব সফটওয়্যার সিকিউরিটি, সরি সাইবার সিকিউরিটি। কথাটা বলা ঠিক হলো না বাংলাদেশের ছেলেদের, কারণ বাংলাদেশের সব ছেলে এরকম না, বাট যারা করে ফ্রড তাদের জন্য বোধহয় একটা খুব সেফ জায়গা হয়ে গেছে গুগল ড্রাইভ। ওকে ভাইয়া, ইদানিং একটু বলি, আমার এই সেমিস্টারে একটা কোর্স আছে সাইবার সিকিউরিটি। তো আমি ইদানিং শিখা শুরু করছি কিভাবে ওয়েবসাইট হ্যাক করে, কিভাবে প্রোটেক্ট করে, কিভাবে ডাটাবেস হ্যাক করে। তো আমি স্যারকে একটা কথা জিজ্ঞেস করছি, স্যার আপনি আমাদেরকে এগুলো শিখেছেন, কিন্তু গুগল ড্রাইভ কিভাবে হ্যাক করে, এটা কি পসিবল? বলছে, হাসতেছিল, যদি এটা পসিবল হতো তাহলে তো তোমারটাই আগে হ্যাক হইতো কোনোভাবে। এটা পসিবল না। হ্যাঁ পসিবল, অবশ্যই, যারা ডেভেলপার তাদের কাছে সবকিছু সেই জায়গাটা নাইবা গেলাম, পসিবল আর ইম্পসিবল। কিন্তু মানে আমি চাচ্ছিলাম, ওকে বলছিলেন যে তুমি এটা ডিলিট করে দাও, বাট কেউ যদি এটা কখনো করে কারো কাছে, করার পর আপনার সামনে ডিলিট করলে এটা যে কপি নাই, আপনি এনশিওর হবেন কিভাবে? শিওর হব, হয়তো সে অন্য একটা ইমেল আইডি ক্রিয়েট করে, জানি না, গুগল ড্রাইভে রাখলেও আপনি এটা নিশ্চিত হতে পারবেন না, কারণ কোন একটা মানুষ যদি আপনি যদি 100% শিওর থাকেন এটা ফার্স্ট কপি, লাইক আপনার সেলফোনে করেছে বা অন্য কোথাও করেছে, প্রথমত করাটাই অন্যায়। করার পরে যদি আপনি
নিশ্চিত থাকেন যে এটা ফার্স্ট কপি এবং সেই ফোনটা আপনি সিজ করে ফেললেন বা সেখান থেকে ডিলিট করে দিলেন, কিন্তু তারপর অনেক সময় অন্যান্য তো নিশ্চিত আছে। হওয়া যায় না। আর আপনি যেহেতু তাকে স্পেস দিয়েছেন, সেইখানে পারলে 100টা কপি করে ফেলেছে, এখন তো আপনি নিশ্চিত হতে পারবেন না। ইটস আ পুলিশ কেস। হ্যাঁ, তো আমি যখন ওকে ফোন দিলাম তো ও হচ্ছে গিয়ে তখনও বলতেছিল হ্যাঁ তোমার তার একটা সিম চালু হয়েছে, তুমি তো এখন অনেক কিছুই করতেছো। তখনও হচ্ছে গিয়ে ওই কাহিনী। আমি যে দেখেন আমি আপনাকে ফোন দিছি কিন্তু সম্পর্ক ঠিক করার জন্য না, আমি একেবারে শেষ করার জন্য আপনাকে ফোন দিছি। আমি আপনাকে আর ডিস্টার্বও করবো না, আপনি আপনার লাইফ মতো থাকেন। তো একটু হাসতেছিল। আমি আচ্ছা ঠিক আছে, দেখা যাক আমি কতটুকু পারি কন্ট্রোল করতে, দেখা যাক। অবশ্যই সে আমার ফ্যামিলি মেম্বার, সে অলরেডি জেনে গেছে যে আমাকে কেউ দেখতে আসছে। তারপরে হচ্ছে গিয়ে এটা বলে আমি ফোন রেখে দিলাম 7 নভেম্বর। ওই দিন লাস্ট কথা হয়েছে। এরপরে আমার আর ইচ্ছাও হয় নাই, আমি আর কষ্টও পাই নাই, আমি আর ওকে ফোনও দেই নাই। ও আপনাকে ট্রাই করেছে? না, ও তো আমাকে কখনোই ট্রাই করতো না। ওকে, এখানে এই যে ভিডিওটা আপনি রেখে দিলেন, সারা জীবনের জন্য এটা একটা আতঙ্ক। তো এটা নিয়ে আপনার খারাপ লাগে না, কষ্ট হয় না? হ্যাঁ, আমি আসবো, ওটা নিয়ে তো এখন ঘটনাটা চলতেছে। তারপরে হচ্ছে গিয়ে এইদিকে আমি কি করলাম, আমি আমার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করলাম, পাসওয়ার্ড চেঞ্জ করলাম, আমার ফোনেও কিন্তু করা, ও দেখতে পারে আমার ইনকামিং কল, আউটগোয়িং কল, এগুলোও দেখতে পারে। আমি অফিসে কল দিলাম, দিয়ে বললাম, এত বেশি তার কাছে ক্লিন হতে গিয়েছেন যে জীবনে কোনো পার্সোনাল বিষয় রাখেননি, সব তাকে শেয়ার করেছেন। সব আমার হাজবেন্ড। চরম পর্যায়ের বোকা। এসএসসি ইন্টার পড়ুয়া মেয়েরাই আসলে এই জিনিসগুলো বেশি করে। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমি অফিসে কল দিলাম, দিয়ে বললাম যে আমি এটা কিভাবে কি করতে পারি। তারপর ওরা আমাকে বললো, ওয়েবসাইট লিঙ্ক বললো, আমি ওখানে গেলাম, গিয়ে হচ্ছে সব চেঞ্জ করলাম। তারপরে যাচ্ছে ফেব্রুয়ারিতে 2019 সালে ফেব্রুয়ারিতে আমার সেমিস্টার ব্রেক ছিল। ও এইদিকে কি হয়েছে এটা বলতেই হবে। এটা হচ্ছে কি আমার ভাবি জানতো, আমার ছোট ভাবি, আমার ছোট ভাইয়ের বউ, ফুফাতো। উনি বলতেছে যে তুমি কি পাগল হয়ে গেছো, এগুলো সব ঠিক করো। ও কিচ্ছু করবে না, ওর বোন তোমার ভাইয়ের ভাত খায়, কিছু করবে না ও। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিছু এভাবে সাহস দিছে। তারপর সব করছি। তো উনার সাথে আমাকে কথা বলতে দিত না। আমি উনার সাথে কথা বলার জন্য আরেকটা আইডি খোলার পরে ওটা জানতো না, তার আইডি খুলি, তারপর উনার সাথে কথা বলি। তো ওই আইডিতে আমার আরো 2টা ফ্রেন্ড যাদের সাথে কথা বলতে দিত না, ওই আমার বান্ধবী, কোনো ছেলে ফ্রেন্ড ছিল না, ওদেরকে হচ্ছে কি আমি অ্যাড করি। করার পরে তো ওখানে তখন nika.com নামে একটা ওয়েবসাইট, তখন ওয়েবসাইট ক্রিয়েট করা আমাদের একটা প্রজেক্ট হয় এসে। তো nika.com নামে আমার ফ্রেন্ড হচ্ছে একটা ওয়েবসাইট করবে, ওখানে পাত্রপাত্রী সব করবে। তখন এটাও কি পসিবল, পাত্রপাত্রী নেটেও পাওয়া যায়। তারপর হচ্ছে আমি বলছি হ্যাঁ তুই সার্চ দিয়ে দেখিস এরকম অনেক ওয়েবসাইট আছে। আমি সার্চ দিয়ে দেখলাম সত্যি আসলে ওয়েবসাইট আছে। আমি দেখলাম ওখানে কি আছে, ওখানে অনেকে পোস্ট করে আমার এরকম টাইপের মেয়ে লাগবে, ওইরকম টাইপের মেয়ে লাগবে। তারপর হচ্ছে গিয়ে এটাকে আমার খুব ফালতু মনে হয়েছে, খুব চিপ মনে হয়েছে। ওখানে ওইটাতে আমি দেখার পরে ওই সাইডে আরো অনেক সাজেস্ট আসে যে ফাইন্ড ট্রু লাভ, তারপরে হচ্ছে গিয়ে ডেটিং সাইট এরকম। সো ফাইন্ড ট্রু লাভ, যে ট্রু লাভ এরকম ট্রু লাভ পাওয়া যায় না, এইদিকেও ট্রু লাভ পাওয়া যায় এরকম। তো আমি হচ্ছে কি খুব ইন্টারেস্টেড ছিলাম। আমি হচ্ছে গিয়ে ক্লিক করে দেখি যে ওখানে প্রথম যে পোস্ট, আমি ওখানে ঘুরেও দেখি নাই যে কি আছে, 2-3 দিনও ছিলাম না ওই জায়গায়। ফার্স্ট যেদিন আমি হচ্ছে করি, যে দেখি যে একটা ছেলে পোস্ট দিছে একটা সিরিয়াস মনের গার্লফ্রেন্ড চাই, সিরিয়াস, যে হ্যাঁ করবে না। তো আমি না আসলে হচ্ছে গিয়ে ট্রাই করে দেন, আসলে দেখি কি করে ও, আসলে কি কথা বলে। আমার আইডিতে কিন্তু কোনো ছবি ছিল না, কোনো পোস্ট না, কিছু না, ওটা দেখতেই ফেক আইডির মতো দেখা যায়, যে আইডিতে আমি আমার ভাবির সাথে কথা বলতাম। তারপরে হচ্ছে গিয়ে ওই আইডিতে আমি জাস্ট একটা হাই দিই, আমি চলে আসি, ওখান থেকে স্কিপ করে আমি আমার আইডিতে চলে আসি, আমি করি। তারপরে হচ্ছে গিয়ে দেখি কতক্ষণ পর আবার যে দেখি ওই ছেলে আমাকে হ্যালো বলে হাই। তা আমি বলছি আমি বাংলাদেশ থেকে, প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম ফেক অর সামথিং লাইক দ্যাট। ফার্স্টে আমি না তখন ওর প্রোফাইলটা চেক করি না, যখন ওর দেখতেছি রিপ্লাই দেওয়া শুরু করছি তখন আমি যে দেখি ও হচ্ছে শ্রীলঙ্কান, বাট ওর ফেসটা হচ্ছে কি খুব টাইপের, ঠিক আছে। তো আমি ওকে অনেক কথা হয়, তো বলতেছে যে আমি হচ্ছে কি ছবি দেখতে পারি, আমি নিজে থেকেই বলতেছি যে আপনি চাইলে আমার ছবি দেখতে পারেন, কিন্তু আমি আমার ছবি হচ্ছে গিয়ে প্রোফাইলে দিতে কমফোর্টেবল ফিল করি না। তারপরে বলতেছিল যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আমি কার সাথে কথা বলতেছি আমি দেখতে চাই। তো আমি আমার ভাইয়ের সাথে থাকে একটা ছবি দিছি, দেওয়ার পরে হিজাব সহ, ঠিক আছে।
দেওয়ার পরে ও কতক্ষণ পরে বলতেছিল ইউ আর সো কিউট, বাট এই প্রবলেম, আমাদের এই ধরনের কোনো প্রবলেম নাই, কিন্তু তোমাদের ইয়েতে এইরকম সমস্যা যে কাউকে বিয়ে করা। সে খুব সিরিয়াস ফার্স্ট থেকে, সে ভাবছে যে আমি তাকে রিকোয়েস্ট মেসেজ পাঠিয়েছি, হয়তো আমি রাজি যে বিয়ে টিয়ে টাইপের বা রিলেশন করতে রাজি, এই টাইপের ও কথা বলছে। এবং আপনি তার সম্পর্কে তেমন একটা জানেন না? জানি না, কিছু জানি না। তারপরে হচ্ছে গিয়ে আমি বলছি আপনি কি শ্রীলঙ্কা থেকে? আমি তখন হচ্ছে গিয়ে বানানটা ভুল করছি, শ্রীলঙ্কা লিখছি, শ্রীলঙ্কা। তো হাসতেছিল এভাবে। তারপরে হচ্ছে গিয়ে বলতেছে যে এটা আমি আসলে চাই না আমার জন্য কোনো কমপ্লেক্সিটিতে তুমি পড়ো, কারণ তোমাদের ইসলামে হচ্ছে গিয়ে এটা পারমিট করে না। তো আমি বলতেছি যে আল্লাহ, তাই নাকি? আপনি মুসলমান না? আমি তখনও দেখি নাই, আমি প্রোফাইলে দেখতে পাচ্ছিলাম না। তার বলছে না আমি বুদ্ধিস্ট। তারপর আমি বলতেছি যে ও, আমি এটাকে কিছুই মনে করি না, কারণ আমি তাকে বিয়ে করতে যাচ্ছি নাকি। আমি বলতেছি যে হ্যাঁ সমস্যা নাই, ইউ ক্যান স্টে উইথ মি অ্যাজ আ ফ্রেন্ড। তো বলতেছে যে না, বাট এটা প্রবলেম হবে। আচ্ছা আমি কি যাওয়ার আগে আমি তোমার একটু ভয়েস শুনতে পারি? তো আমি আসলে আমি মেসেঞ্জার কিভাবে ভয়েস সেন্ড করতে হয় আমি আসলে যাই না। সো আপনার হোয়াটসঅ্যাপ থাকলে আমি হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে ইয়ে করতে পারি। তো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, হোয়াটসঅ্যাপে হচ্ছে গিয়ে আমি ভয়েস রেকর্ড পাঠাই। তো ও খুবই ইমপ্রেস আমার প্রতি ফার্স্ট থেকেই। মানে আমার ভাইয়ের সাথে যে ছবি ওটা দেখে নাকি খুব ইমপ্রেস আমার প্রতি। তারপর হচ্ছে কি বলতেছে খুব কষ্ট, আফসোস হচ্ছিল আর কি ওর, যে আমি হয়তো ওকে রাখতে পারবো না ধর্মের কারণে, হয়তো ও চলে যাবে এরকম। তাই আমি আসলে হ্যাঁ এটা পসিবল। আমি তখন সিরিয়াস না, আমি এমনি বলতেছিলাম যে হ্যাঁ বিয়ে করা পসিবল যদি কেউ কনভার্ট করে। বলছে না আমি তো এটা কখনোই করবো না, আমি তো কনভার্ট কখনোই হব না। তো আমি বলছি তাইলে এটা পসিবল না, কারণ এটা এরকম কোনো সিস্টেম নাই। তো বলছে আসলে সিস্টেম নাই না, এটা হচ্ছে কি ও তো ওর ধর্মের মতো কথা বলে, তাই না? ও তো আর আমাদের ধর্মের ব্যাপারে তো জানে না। তো বলছে আসলে এটা মানুষের বানানো রুলস, এটা আসলে সিস্টেম না। তা আমি বলছি যে না, মানুষের বানানো রুলস না, এটা হচ্ছে এরকম এরকম। তো বলছে যাই হোক, আমি মনে করি যে ধর্মের কারণে ভালোবাসা ইয়ে করা এটা ঠিক না, হ্যান ত্যান। ও ওর মতো করে লজিক দিচ্ছিল। সেদিন হচ্ছে কি আমরা এরকম মানে কথা কাটাকাটি করতেছি সাইলেন্টলি, মানে সেরকম ফাইটিং না। একটা জিনিস খেয়াল রাখবেন এখানে, একটা বিষয় যে এলডিআর যেটাকে বলে লং ডিস্টেন্স রিলেশনশিপ, লং ডিস্টেন্স রিলেশনশিপের ফিলিংসটা আরো অনেক বেশি দ্রুত দৌড়ায়। মানে দ্রুত দৌড়ায় বলছি আমি যেটা বোঝাচ্ছি যে আসলে একটা মানুষ পাশাপাশি আছে, তাকে দেখে ভালো লাগা, তাকে দেখে জীবনে নেয়া, এটার জন্য প্রচুর ইকুয়েশনের সময় হয়, এবং তারপরে কোন একটা গুণ দেখে হয়তো তার প্রতি মানুষ ইমপ্রেস হয়। কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে যেহেতু দেখা না দেখা, কাছে পাওয়া, এরকম অনেক বড় একটা দূরত্ব থাকে, তখন অদ্ভুতভাবে এর সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করেন তারা এই বিষয়গুলোকে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবেন। বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনার কাউকে ভালো লাগার জন্য আপনার ভিতরে যেসব ফিলিংস থাকা প্রয়োজন, সেই ফিলিংস গুলো নিয়ে যেই মানুষটার অবয়ব আপনার মধ্যে তৈরি হওয়া প্রয়োজন, লং ডিস্টেন্স রিলেশনশিপে এই জিনিসটা খুব দ্রুত হয়। অর্থাৎ আপনার মধ্যে মনে হতে শুরু করে যে না, এই মানুষটা বোধহয় সবকিছু, আমি যেটা চাই সেই সব গুণের অধিকারী। এবং আমার মনে হয় যে মেয়ের ক্ষেত্রে সেটাও হয়েছে। জি, তারপরে কি হলো? তারপরে ভাই ও কোনোভাবে থাকতে রাজি না। আমি আচ্ছা ঠিক আছে, আমার কি সমস্যা কি, আমি এখানে গেছি আমি দেখার জন্য, না হলে নাই। তো আমি বলতেছি যে আমি বারবার এটাই মেনশন করতেছিলাম যে আপনি ফ্রেন্ড হিসেবে থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ আমার অনেক হিন্দু ফ্রেন্ড আছে, ইভেন আমার সমস্যা নাই, অন্য ধর্মের ফ্রেন্ড থাকতেই পারে। সে বারবার এটাই বলতেছিল যে না আমি তোমাকে কোনো কমপ্লেক্সিটিতে ফালাতে চাই না, বিকজ সে নাকি মানে 5 বছর পরে কিছু একটা ফিল করতেছিল, যে এই ফিলিংসটা সে কখনোই পায় নাই, মানে আপনাকে দেখে। তারপর আমি জাস্ট ওকে একটা ভয়েস মেসেজ পাঠাই, সে আমাকে বলছে যে তোমার কি মনে হয়, তুমি কি এরকম কিছু ফিল করতে পারতেছো, বা তোমার কি মনে হয়? তাই আমি জানি না, বাট আমি চাই, আমি আপনাকে যেতে দিতে চাই না, আপনি আমার সাথে ফ্রেন্ড হিসেবে থাকতে পারেন। একটু আমি জাস্ট ভয়েস মেসেজ পাঠাইছিলাম। তো ও এইটাকে এত পছন্দ করে এখন পর্যন্ত, বলতে তুমি কতটা অনেস্ট ছিলা, মানে চাওয়া মাত্রই দিয়ে দিয়েছো। হ্যাঁ, যে যাইতে দিতে চায় না বা এরকম। ওটার পর থেকে নাকি ও আরো বেশি ফল করে। তারপরে হচ্ছে গিয়ে বলতেছে নাকি ও বাংলা জানে না? না, বাংলা জানে না, হিন্দি জানে, ইংলিশ জানে, এরকম। তো বলতেছে যে আচ্ছা প্লিজ লেটস মেক এ প্ল্যান,
কিভাবে আমরা হচ্ছে কি একসাথে হতে পারি। তো আমি কিরকম প্ল্যান, আমি না খুব ইন্টারেস্টেড ছিলাম যে দেখি ও কিভাবে আমাকে ট্রিট করে, ও আমাকে জন্য এতই হয়ে গেছে, এত সিরিয়াস হয়ে গেছে, আমি অবাক হচ্ছিলাম। আমি আবারও একটু ইন্টারাপ্ট করছি, আজকে আমি বেশি ইন্টারাপ্ট করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি এবং সেটার প্রয়োজন আছে বলেই। আজকের এই যে সিক্রেটসটা, পুরো সিক্রেটসটা এখানে রিভিল হচ্ছে। বিয়ে বলতে যেটা বুঝি যে কারোর সঙ্গে কারো সংসার হওয়া, কিন্তু বিয়ের হওয়ার আগে বিয়ে পূর্ববর্তী যে বিষয়গুলো, বিয়ে নিয়ে জ্ঞান দেওয়া, প্রপার মানুষকে সিলেক্ট করা, কার সঙ্গে বিয়ে হতে পারে, বিয়ে হলে কি হয়, এই বিষয়গুলো নিয়ে যে জ্ঞান দেওয়া, পরিবার থেকে আসুক বা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে আসুক, যে সময় তাদেরকে এই জ্ঞানটা দেওয়া প্রয়োজন, সেটা না হলে কি হতে পারে একটা মেয়ের জীবনে কিংবা একটা ছেলের জীবনে, মূল জায়গাটা এতক্ষণে আপনারা হয়তো রিভিল করতে পারবেন। কারণ আরেকটা ভয়ানক রকমের ঘটনা যেটা ওর জীবনে ঘটেছে, আমি জানি না এটা রেজাল্ট কি, বাট আমাদের জায়গা থেকে এটা ভয়ানকই মনে হবে। ঠিক আছে, আমরা সেদিকে আগাতে চাই। জি বলেন। তারপর হচ্ছে গিয়ে একটা প্ল্যান মেক করা শুরু করছে। ইভেন এটা বলে যে আমার মনে হয় তোমার বাবা আমাকে পছন্দ করবে। তারপর নিজে থেকে সে নিজের দিতেছিল, সে কি করে না করে। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছে, সে এখন এই চাকরি করে, খুব ভালো বেতন। ভাই আমি এগুলো শুনতে চাচ্ছি না, এগুলো তো সে এখানে এসে কেন পাত্রী খুঁজছে? এত ভালো সেখানে সে কেন পাত্রী খুঁজছে? সেও কি কিউরিসিটির জায়গা থেকে এখানে এসছে নাকি আপনার মতোই জাস্ট? আমি এটা আজ পর্যন্ত জানি না, জানা উচিত। হ্যাঁ, এগুলো ভুল, এগুলো বড় রকমের ভুল। আমি অবশ্যই জানবো। তারপর হচ্ছে গিয়ে ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার বাংলাদেশি ফ্রেন্ড আছে, তুমি চাইলে কিন্তু আমি তোমার বাবার কাছে প্রস্তাব পাঠাতে পারি, এবং সে আমার বাবা আমার সাথে কথা বলতে পারে। একদম এইভাবে সিরিয়াস সে। ভাই আল্লাহর রাস্তায় মাপ চাই, আমার বাবার কাছে পাঠাতে চাও না, উল্টা আমাকে ফোর্স করে বিয়ে দিয়ে দিবে, তোমার জন্য আমার পড়াশোনা বাদ হয়ে যাবে। বলতেছে তাহলে কি করা যায়? আমার মনে হয় তোমার বাবা আস্তে আস্তে। একদিনের কথোপকথনই আপনাদের? একদিনে সুপার ফাস্ট। হ্যাঁ, আমি বলতেছি যে আদারওয়াইজ তো আমরা হয়ে যাবো, তাই না, ডিসকানেক্ট হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এই জন্য ও এটা এতটুকু পর্যন্ত। কেন ডিসকানেক্ট হবেন? আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতো, মানে আপনার সেটা মানে আপনাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারতো বা অন্যান্য মাধ্যমে সে আসতে পারতো। হ্যাঁ, কিন্তু একটা মানুষ যখন বলবে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না, আচ্ছা ঠিক আছে ওকে বাই, দেন তারপরে ও আসবে কিভাবে? ঘটনা যেটা ঘটেছে যে উনি হচ্ছেন বুদ্ধিস্ট আর আমাদের এই বোনটি হচ্ছে মুসলমান। সো প্রথম বাধাটাই ছিল হচ্ছে ধর্ম, এবং এই বাধা এবং আমরা স্টে করবো কিনা, দুটো জিনিস একসাথে মুভ করেছে। তো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে যদি প্রথম থেকেই বাধা থাকে, সেই সম্পর্কটা খুব তীব্রতর হয়, এবং এটা ওদের ক্ষেত্রে হয়েছে। প্রথম দিনই দেশে থাকবো না, আসলে জয়ী হবে কি, থাকবো না। হ্যাঁ, তখন দেখা গেছে যে না, এই বললাম না যে ফুল অফ ইমোশন। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমি আসলে এত কমপ্লেক্সিটির মধ্যে জড়াইতেই চাইছিলাম না, কারণ না ভাই একটা জিনিস থেকেও করতে আমার ওই রিলেশনের সাথে এই সম্পর্কে যাওয়ার যে পসিবিলিটি ক্রিয়েট হচ্ছে, সেটার গ্যাপ কতখানি? মানে আগের রিলেশনটা ব্রেকআপ হয়েছে কত আগে? ওটা তো অনেকবার না, লাস্ট ব্রেকআপটা হয়েছে কত? লাস্ট হচ্ছে গিয়ে 2017 সালের। মানে গ্যাপ কতটুকু? বয়সের সময়ের গ্যাপ বলতে চাচ্ছি। সময়ের গ্যাপ হচ্ছে 7-8 মাস, 6 মাস। তার মানে আপনার মনের ভিতর থেকে কিছুটা হলেও 6 মাস না, সরি কতদিন? 1 বছর হয়ে গেল। তো আপনার এই জায়গাটা থেকে নিজেকে সামলে ওঠার কথা। যেটা হয় যে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেক সময় দেখি যে একটা রিলেশনশিপে স্যাটিসফাইড না, ধাম করে সে আরেকটা জায়গায় সুইচ করে ফেলেছে হ্যাপি হওয়ার জন্য। হ্যাঁ, সেটা একটা অন্য হিসাব, কিন্তু আপনি তো একটা গ্যাপ পেয়েছেন, তার মানে নিজেকে তো ঠিক করে ফেলার কথা। হ্যাঁ, আমার ওর জন্য কোনো কষ্টই হচ্ছিল না, কোনো কষ্ট হচ্ছিল না, কিন্তু আমি ওই ঘটনাগুলো তো ভুলতেছিলাম না যে আমি আর ঝামেলাতে জড়িতে চাইছি। তারপর কি করলেন? ও বলছিল আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ যেহেতু একটা মুসলিম কান্ট্রি, এটা তো অনেক বাধা থাকতে পারে, অনেক সমস্যা হতে পারে। ইন্ডিয়া এরকম করে কি মেরে ফেলে, ইন্ডিয়া এই ধরনের প্রবলেম। আপনাদের কথোপকথন? হ্যাঁ, আমরা এগুলা বলছি। তো এরকম অনেক ঘটনা আছে। তারপর হচ্ছে কি বলতেছে আচ্ছা তাহলে কি করা যায়, তাহলে তোমার কি এরকম কোনো প্ল্যান আছে বাইরে যেয়ে তুমি পড়াশোনা করবে? আমি হ্যাঁ এটা তো আমার আগে থেকে প্ল্যান আছে। তো বলছে হ্যাঁ এটা খুব ভালো বুদ্ধি, তাহলে হচ্ছে কি আমরা তুমি পড়াশোনার জন্য বাইরে যাবে, দেন আমরা ওখানে মিট করবো। আমি ভাই এখনো তো অনেক দেরি, ওটা বলছে সমস্যা নেই আমি অপেক্ষা করবো। তারপরে হচ্ছে গিয়ে আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখা যাক। তারপরে কথাবার্তা হয়। এখানে আমি ওকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের ইসলামটা অনেক সুন্দর, এটা অনেক পিসফুল। মানে সামহাউ আপনি ওকে চিন্তা করছিলেন যে ওকে কনভার্ট করা যায় কিনা? হ্যাঁ, কারণ আমি তো অতটুকু পর্যন্ত আমার মেন্টালিটি যায়, মানে অতটুকু পর্যন্ত আমি চিন্তাই করি নাই। আর আমি তো অতক্ষণ পর্যন্ত এত সিরিয়াস ছিলাম না, এত ভালোবাসা বা আমি চাচ্ছিলাম যে একটা ছেলে আমাকে পছন্দ করে, একটা অন্য রিলিজনের, আচ্ছা ঠিক আছে দেখি ও হয়তো ভালো আমাকে ভালোবাসে। আপনাকে মানে আমি বুঝলাম না, একদিনের মধ্যে আপনাকে পছন্দ করে ফেলেছে? হ্যাঁ, এবং সে বিয়ে শাদী করার জন্য রাজি? হ্যাঁ। তো ও জানতো না ওর ধর্মের সঙ্গে আপনি যান না, ক্লাস করেন? বলতেছে ওদের কোনো সমস্যা নাই, ওদের এই ধরনের কোনো প্রবলেম নাই। এটা ওর কথা ছিল? হ্যাঁ, ওর ফ্যামিলিতে এই ধরনের কোনো প্রবলেম নাই।
ভাইয়া একদিন হচ্ছে গিয়ে আমি একদম ডিসিশন নিয়েই ফেলি যে আমি এই ঝামেলায় জড়াবো না, এখানে আমাদের স্টপ করা উচিত। আমি ওকে এভাবে ডিরেক্টলি বলি যে উই শুড স্টপ হিয়ার। তারপরে বলছিস কেন, শুধু ধর্মের কারণে? আল্লাহ আমাকে হচ্ছে গিয়ে মুসলমান করে বানায় নাই, ইভেন বাংলাদেশে বানায় নাই দেখে হচ্ছে কি তুমি এটা করতে চাচ্ছ? আমি যে হ্যাঁ, এটার জন্যই। সেদিন খুব বড় ধরনের একটা ইয়ে হয়েছিল। তারপর হচ্ছে কি আমি বলছি যা বাদ। আমি চিন্তা করতেছিলাম এই ছেলেটা আমার জন্য এত উইক হয়ে গেছে। আমাকে কখনো লাইফে কেউ বলে নাই যে তুমি অনেক সুন্দর, তুমি অনেক ভালো, অনেক অনেস্ট, কেউ বলে নাই। বাট তারপর আমি শুধু ধর্মের জন্য ওকে ইয়ে করে দিচ্ছি যে আমার দরকার নাই। তারপরে হচ্ছে গিয়ে ও খুব ইমোশনাল হয়ে গেছিল। আমি ওর সবকিছু ইয়ে করছি, ইগনোর করছি, দরকার নেই ইমোশন আমাকে একবার খেয়ে ফেলছে। তারপর আরেকটা জিনিস তো আছে ট্রাস্ট। আমি তো ওভাবে ওকে ফুললি ট্রাস্ট করতেই পারতেছি না। কেন ও কেন আমাকেই ইয়ে করতে আসবে? আমাকে দেখে না আমি এরকম। আর ও বলতো যে আমি ফার্স্টেই বলছি যে আমি শর্ট, আমার রিলেশন ছিল অতদিনে, আমি রিলেশনের কথা বলছি যে এরকম। ও অনেক লম্বা, এসে একটু ফ্যাটি। তো আমি বলছি না, আমি তো ওর সাথে জীবনও যাবো না, দেখে নাই